গল্প প্রিয় পূর্ণতা, দ্বিতীয় পর্ব। লেখনীতে তানিশা সুলতানা। অভিরাজের জয়ধ্বনিতে চারিদিক মুখরিত। অভি নামটা সমাজের সকলের কাছে অনুপ্রেরণার একটা নাম। ২-৪-১০ গ্রামে অভিকে সকলে চেনে এবং ভালোবাসে। অভি নিজের রুমের বারান্দা হতে দেখে সাধারণ জনগণদের। তারা ইফতিয়ার চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েও অভিকে ভোট দিয়েছে। অভি মুখ ফুটে তাদের কাছে ভোট চায়নি কখনো। এই ভালোবাসার প্রতিদান কি দিতে পারবে অভি? এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারবে? চিন্তিত অভি। জয় লাভ করেও সে খুশি হতে পারছে না। ঈশান ইমন এবং ইফতি অভির পাশে এসে দাঁড়ায়। অভির কাঁধে হাত রাখে ঈশান। অভি অন্যমনস্ক ছিল বিধায় একটু চমকায়। ভাই তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। গম্ভীর দৃষ্টিতে ঈশানের দিকে তাকায় অভি। পরপর তাকায় ইফতির দিকে। ইফতি মাথা নিচু করে, আমতা আমতা করে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি ভাই। অভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ৩ ভাইকে জড়িয়ে ধরে সে। জমিদার তার ৩ ছেলের সাথে বাইরে বের হয়। মুখে তার তৃপ্তির হাসি। এত মানুষ কখনোই তার বাড়িতে ভিড় জমায়নি। জমিদার বাড়ির মানুষকে নিয়ে সাধারণ জনগণ কখনোই মাতামাতি করেনি। ঠিক এমনটাই চেয়ে এসেছিল জমিদার। তার এই চাওয়া পূরণ করছে তার নাতি। গেট খুলে দেয় দারোয়ান। হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সকলেই। অভি অভি বলে হুঙ্কার ছাড়তে থাকে। জমিদার হাত উঁচু করে সকলে শান্ত হতে বলে। কিন্তু কেউ শান্ত হয় না। তারা জমিদারের কথা শোনেও না। অপমানিত হয় জমিদার। সে চুপ করে যায়। অভি বেরিয়ে আসে তখন। ৩ ভাই পাশে, অভি মাঝখানে। দাদা বাবা চাচাদের সামনে এসে দাঁড়ায়। অভির দর্শনে জনগণের মুখে হাসি ফুটে। কয়েকজন ফুলের মালা বানিয়ে এনেছিল। তারা অভিকে মালা পরায়। অভি জড়িয়ে ধরে তাদের। অতঃপর অভি হাত উঁচু করে সকলকে শান্ত হতে বলে। সবাই শান্ত হতেই অভি বলে, এই জয় শুধু আমার না, আপনাদেরও। আপনারা ভোট না দিলে আমি কখনোই জয়ী হতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। এবং কথা দিচ্ছি দায়িত্ব থেকে কখনোই সরে দাঁড়াবো না। এইটুকু বলতেই সকলেই হাত তালি দেয়। অভি আবারও বলে, আজকে থেকে এই রাজপ্রাসাদের নাম জমিদার বাড়ি নয়, এমপি বাড়ি এটা। সকলের জন্য এই বাড়ির দরজা খোলা। যার যখন যে প্রয়োজন পড়বে চলে আসবেন এই বাড়িতে। আরেক দরফা খুশির ঝড় উঠে। স্বামীর কথা মন দিয়ে শুনছে পূর্ণতা। সে কালো গোলাপ বাগানের পাশে লুকিয়েছে অভির কথা শোনার জন্য। সকলের খুশি দেখার জন্য। এই সাধারণ মানুষের ভিড়ে মুখে রুমাল বেঁধে এসেছে ইফতিয়ার চৌধুরী। বন্দুক আছে তার সাথে। সে মূলত অভিকে মেরে ফেলতেই এসেছে। কিন্তু এখানে এসে ইফতিয়ার পূর্ণতার উপস্থিতি বুঝতে পারে। না দেখেই অনুভব করতে পারে আশেপাশে পূর্ণতা আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ইফতিয়ারের। খুব গোপনে বন্দুক রাখে পায়ের কাছে। অতঃপর সন্ধান করতে থাকে মায়াবতীর। পূর্ণতার দিকে যত এগোচ্ছে ইফতিয়ারের হৃৎস্পন্দন তত বাড়তে থাকে। বুঝতে পারে খুব কাছে সে। হাতের নাগালে। অবশেষে দেখতে পায় টকটকে লাল কাপড়ের ঘোমটা টানা মায়াবতীকে। যে চুপটি করে বসে আছে কালো গোলাপ গাছের নিচে। গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে অভিকে দেখছে। গোলাপি মণিমুগ্ধকর অধর জুড়ে তৃপ্তিময় হাসি। হৃদয় জ্বলে ওঠে ইফতিয়ারের। মুখখানা দেখে যেমন জ্বলন্ত হৃদয় শীতল হয়েছিল, ঠিক তেমনি ভাবে ফের জ্বলে ওঠে। আখিপল্লব বন্ধ করে নেয় ইফতিয়ার, বিড়বিড় করে বলে, মায়াবতী, তুমি আমার হৃদয় হরণী। তোমাকে না পেলে যে আমি বাঁচব না। তোমারই কারণে মরে গেলে তোমার ওই কোমল হৃদয় কাঁদবে না আমার জন্য। আফসোস হবে না একটি বার। চোখের কোণে অশ্রুক না জমবে না। এক মুঠো মাটি দিবে তো আমার কবরে। সারা বাড়ি জুড়ে পূর্ণতার বিচরণ। অভি বেরিয়েছে অনেকক্ষণ হলো। পূর্ণতা অভির কামরায় পা রাখতেই নজর পড়ে খাটের দিকে। সেখানে একটা চিরকুট এবং এক জোড়া নুপুর পেয়েছে পূর্ণ। চিরকুটে লেখা ছিল, তোমার জন্য। পূর্ণতার আর বুঝতে বাকি নেই তার বর তার জন্য নুপুর এনেছে। এক গাল হেসে নুপুর জোড়া পায়ে পড়ে নেয় পূর্ণ। ঝুন ঝুন শব্দ হতে থাকে, যাতে পূর্ণতার খুশি আরো বেড়ে যায়। সে গোটা বাড়ি চক্কর দিচ্ছে এবং সকলকে বলছে, আমার এমপি সাহেব উপহার দিয়েছে আমায়। বলতে বাদ রাখে না মমতা বেগমেকেও। মমতা বেগম আফসোসের শুরু বলে, হা, নাতি মানুষ করলাম আমি, আর আমার কপালেই উপহার জোটে না।
এই মাইয়া তাবিজ করছে আমার নাতিটারে। পূর্ণতা তর্ক করে না, বরং মমতাকে ভেঙচি কেটে চলে যায় মিষ্টির কামরায়। সেখানে গিয়ে দেখতে পায় মিষ্টি কারো সাথে ফোনে কথা বলছে। পূর্ণতাকে দেখেই ফোন লুকিয়ে ফেলে মিষ্টি। আতঙ্কে ওঠে। পূর্ণতার কপালে সরু ভাঁজ পড়ে। হাসি মুখটা চুপসে গিয়েছে। মোবাইল ফোন জমিদার বাড়িতে অভি ছাড়া আর কারোর কাছেই নেই। পূর্ণতা শুনেছে অনেক দাম মোবাইলের। তাহলে মিষ্টি কোথায় পেল? মিষ্টি আমতা আমতা করে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ভাব বিয়ে এসো এসো। প রতে বসি। পূর্ণতা চুপচাপ এগিয়ে আসে। মিষ্টির পাশে বসে এবং সরাসরি প্রশ্ন করে, কোথায় পেলে ফোন? মিষ্টি কি জবাব দেবে বুঝতে পারছে না। মিথ্যে সে গুছিল বলতে পারে না। পূর্ণতা সহজেই বুঝে ফেলবে। তাই সত্যি বলাই উচিত। আমি একজনকে ভালোবাসি ভাবি। সেই দিয়েছে। কে সে? নাম কি? শুকনো ঢোক দিলে মিষ্টি বলে, ইফতিয়ার চৌধুরী। পূর্ণতা চিন্তায় বিভোর। ইফতিয়ার চৌধুরীর সাথে মিষ্টির দেখা কবে হলো? কি করে হলো সব? ফোনই না দিল কি করে? মিষ্টি কাঁপছে ভয়। এখন তাকে প্রশ্ন করলে ঠিকঠাক জবাব পাওয়া যাবে না এটা পূর্ণতা জানে। পূর্ণতা একটু হেসে মিষ্টিকে বলে, আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। আমি তোমার দাদাভাইকে কিছু বলবো না। মিষ্টি যেন একটু আশ্বাস পেল। সে জাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে। পূর্ণতাও দুই হাতে আগলে নেয় মিষ্টিকে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি ভাবি, উনিও আমাকে ভালোবাসে। খুব তাড়াতাড়ি বাসায় প্রস্তাব পাঠাবে। পূর্ণতা মন দিয়ে শোনে মিষ্টির কথা। জবাব দেয় না। তবে মনে মনে ইচ্ছে হয় ইফতিয়ার চৌধুরীকে দেখার। পূর্ণতার বাবা মা মিষ্টি নিয়ে এসেছে। মেয়ের জামাই ভোটে জিতেছে। তাদের তো আসা উচিত। কিন্তু বেশ জোর তা কাজ করছিল। জমিদার বাড়িতে তাদের ঢুকতে দেওয়া হবে না এটা তারা জানে। তবুও এসেছে। দূর থেকেও যদি মেয়েটাকে এক পলক দেখতে পায়। মেয়ের সুখ দেখতে পায়। জমিদার বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে পড়েছে। দারোয়ান ঘুমোচ্ছে চেয়ারে বসে। ডাকার সাহস হচ্ছে না দারোয়ানকে। ডাকলে বকাবকি করবে, ঢুকতে দিবে না। সেলেনা বেগম মাথার ঘোমটা টেনে বলে, ঢুকপার দিব না আমাগো। লন চইলা যাই। ঢুকতে দিবে না আমাদের। চলেন চলে যাই। সালাম উকি দিয়ে বলে, এক ফোঁটা খাড়াই। যদি পূর্ণ এই দিকে আসে। চোখের দেখা খান দেখতাম। দীর্ঘশ্বাস ফেলে সেলেনা। মনে মনে দোয়া করে যাতে তাদের মেয়ে এই দিকে আসে। তখনই পেছনে থেকে জিপ গাড়ির আওয়াজ ভেসে আসে। চমকে ওঠে দুজনই। কাঁচুমাচু হয়ে দাঁড়ায়। মাথা নিচু করে ফেলে। জিপ গাড়িতে অভি ছিল। ওনাদের দেখে সেই গাড়ি থামিয়ে নামে। এগিয়ে আসতে আসতে সালাম দেয়। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন? সালাম অবাক হয়ে সালাম ফেরায়। মাথা নিচু করে বলে, ভালা আছি আব্বা। তোমাগরে দেখবার আইছিলাম। ভালো করেছেন। ভেতরে আসুন। নানা আব্বা ভেতরে যামুনা। পূর্ণরে একটু ডাইকা দিবা। এক নজর দেখবার মন চাইতেছে। অভি সালামের হাত ধরে। আব্বা এটা আপনার মেয়েরও বাড়ি। আপনি যখন মন চাইবে আসবেন। পূর্ণতাকে দেখবেন। চলুন তো। আম্মা আসুন। অভি সালামের হাত থেকে মিষ্টির প্যাকেট নেয়। দারোয়ানকে ডেকে গেইট খুলতে বলে। দারোয়ান গেইট খুলে দিতেই ওনাদের নিয়ে ভেতরে যায়। লজ্জা করছে সেলেনার। ছেঁড়া রং চটা শাড়ি তার। কত বড় বাড়ির বউ তার মেয়ে। বাবা মাকে দেখে নিশ্চয় লজ্জায় পড়বে। অভি সোফায় বসায় সেলিম এবং সেলেনাকে। তারপর ডাকে পূর্ণতাকে। পূর্ণতা কোথায় তুমি? দেখে যাও কারা এসেছে। পূর্ণতা নিজের রুমেই ছিল। অভির ডাকে দৌড়ে বেরিয়ে আসে। বাবা মাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কতদিন পরে দেখল বাবা মাকে। অভি নতুন কাজের মেয়ে জবাকে ডেকে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে খাবারের ব্যবস্থা করতে বলে এবং নিজে চলে যায় রুমে। মমতা বেগম দূরে দাঁড়িয়ে দেখছে সব কিছু, বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। ছোট লোক যাদের সামর্থ্য নেই চোখ তুলে তাকিয়ে কথা বলার, তারা এসে জমিদার বাড়ির আসনে বসে। এসব চোখে দেখা যায়। পলি মমতার দৃষ্টি খেয়াল করে তাকায় পূর্ণতার বাবা মায়ের দিকে। আলতো হেসে বলে, এত অহংকার করতে নেয়। আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে। মমতা চোখ পাকিয়ে তাকায় পলির দিকে। আপনাকে একটুও ভয় পাই না আমি। আমরা দুজনই কিন্তু জমিদারের বউ। অধিকার সমান সমান। তো চোখ রাঙিয়ে লাভ নাই। মমতা জবাব না দিয়ে চলে যায়।
পলি এগিয়ে যায় পূর্ণতার বাবা মায়ের দিকে। ওনাদের সালাম দিয়ে গল্প করতে থাকে। শিউলি এবং জবা মিলে খাবার দেয় ওনাদের। খেতে চায় না ওনারা। পূর্ণতা এবং পলি জোর করে খাওয়ায়। বাবা মায়ের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটে পূর্ণতার। তারা চলে যেতেই খুশি মনে অভির রুমের দিকে ছোটে। অভির রুমের দরজা বন্ধ। পূর্ণতার হাসি মুখটা চুপসে যায়। দরজা কেন বন্ধ করেছে লোকটা? হাতের সাহায্য দুবার টোকা মারে দরজায়, কিন্তু কোনো সাড়া নেয়। এবার পূর্ণতা ডাকতে শুরু করে অভিকে। এই যে শুনছেন, দরজাটা খুলুন না একটু। শুধু আপনাকে একটু জড়িয়ে ধরব, তারপর চলে যাব পাক্কা। একটুও জ্বালাবো না। পূর্ণতার কথা শেষ হতেই খট করে দরজা খুলে যায়। একটা লম্বা হাত পূর্ণতার ছোট্ট হাতখানা ধরে একটানে রুমের মধ্যে নিয়ে নেয়। একটুও চমকায় না পূর্ণতা, বরং হেসে ফেলে। পূর্ণতা জানে এই হাতটা তার স্বামীর। রুমের মাঝখানে পূর্ণতা দাঁড় করাই অভি। পুরো রুমটা ফুল দিয়ে সাজিয়েছে। পূর্ণতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে সব। এত সুন্দর। অভি পূর্ণতার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। একটা স্বর্ণের চেইন অভির হাতে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূর্ণ। তোমাকে বিয়ে করতে চাইনি আমি, কারণ আমি তোমাকে সুন্দর একটা জীবন দিতে পারতাম না। আমাদের পরিবার সাংঘাতিক। এখানে হয় না এমন কোনো পাপ কাজ নেই। এই পাপ থেকে তোমায় দূরে রাখতে চেয়েছিলাম আমি, কিন্তু পারলাম না। পূর্ণতা অভির হাতের ওপর হাত রাখে। কপালে কপাল ঠেকায়। আমিও ভালোবাসি আপনাকে। অভি দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতাকে। যদি কখনো জানতে পারো আমিই ছিলাম পৃথিবীর সব থেকে বড় পাপী, সেই দিন আমাকে খুন করে নিজেও মরে যেও। তবুও অন্য কারো হইও না। অভি ছাড়া পূর্ণতা আর কারো না। ইহকাল পরকাল সবখানেই থাকবে অভির পূর্ণতা। ইফতিয়ার চৌধুরীর বিশ্বস্ত বডিগার্ড মামুন। বিগত 8 বছর হবে ইফতিয়ারের সাথে আছে। ইফতিয়ার তার মনের যাবতীয় কথা মামুনকে বলে, মনের ভাব প্রকাশ করে। আজকে ইফতিয়ারের মনটা একটু বেশিই খারাপ। মনের কোণে ক্ষণে ক্ষণে ফুটে উঠছে পূর্ণতার তৃপ্তিময় মুখখানা। কতটা তৃপ্তি নিয়ে সে দেখে অভিকে, যেন অভিরাজের মুখে রয়েছে সুখের ঠিকানা। এতটা মুগ্ধ কেন হলো পূর্ণতা? জমিদার বাড়ির পুরুষ মানেই দূষিত পুরুষ। তারা নারী লোভী। সমাজের অসহায় নারীদের তারা বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন, এবং সেই টাকা দিয়েই এতটা দাপট দেখায়। সেই দূষিত পুরুষদের মধ্যে একজনকে পবিত্র পূর্ণতা কেন মন দিল? কেন ভালোবাসলো? ভাগ্যই বা ওদের কেন মেলালো? ইফতিয়ার চৌধুরী পূর্ণতার যোগ্য প্রেমিক পুরুষ। সে শুদ্ধ। এক পূর্ণ ছাড়া আর কোনো তাকে আকর্ষিত করতে পারেনি। কোনো নারীকে ছুঁয়ে দেখেনি। পবিত্র পূর্ণতার কোনো পবিত্র ইফতিয়ারকেই প্রয়োজন ছিল। তাহলে ভাগ্য এমনটা কেন করল? অস্থির হয়ে উঠছে ইফতিয়ার। মিষ্টির থেকে জেনেছে মিষ্টি আজকে একা ঘুমবে। তার মানে পূর্ণতা অভির সাথে। মানতে বড্ড অসুবিধা হচ্ছে ইফতিয়ারের। মামুন ইফতিয়ারের বিচলতা বুঝতে পারে। সে কাঁধে হাত রাখে এবং নরম গলায় বলে, অভিরাজের থেকে তোমার ক্ষমতা বেশি। তুমি চাইলেই পারো পূর্ণতা নিজের কাছে নিয়ে আসতে। আগুন লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখো জমিদার বাড়িতে। তাহলে কেন হাত গুটিয়ে বসে আছো? ইফতিয়ার তাচ্ছিল্য হাসে। পূর্ণতার জন্য আমি গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারবো। জিততেও পারবো। কিন্তু ও যাকে চায়, ও যাকে ভালোবাসে, যার জন্য ওর চোখে মায়া দেখি, তার সাথে কি করে যুদ্ধ করব? চুপ করে যায় মামুন। পূর্ণতাকে সে সারাক্ষণ চোখে চোখে রাখে। আর তার থেকেও বেশি চোখে চোখে রাখে ইফতিয়ারকে। মিষ্টি ভালো মেয়ে। এত প্যাচ বোঝে না, তুমি তাকে কেন ব্যবহার করছো? ইফতিয়ার নিজের চোয়ালে হাত বুলায়। ফর্সা গালের কুচকুচে কালো দাড়িতে তাকে বেশ মানায়। যে কোনো নারীর হৃদয়ে আঘাত করার মতো সৌন্দর্য রয়েছে ইফতিয়ারের। তাকে পছন্দ করে না, তার সঙ্গ পেতে চায় না এমন নারী খুব কমই রয়েছে। ইফতিয়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। দৃষ্টি রাখে আয়নায় নিজের অবনে। মিষ্টিকে ব্যবহার করছি পূর্ণতা অবধি পৌঁছাতে। কাল পূর্ণতা স্কুল ফাঁকি দিয়ে আসবে আমার কাছে। তাকে এক নজর কাছ থেকে দেখার আশায় আমি সব করতে পারি। ইফতিয়ার কথা বলার সময় মামুন ইফতিয়ারের দিকে তাকিয়ে থাকে। পূর্ণতা নামটা উচ্চারণ করতে গেলেই ইফতিয়ারের ঠোঁটের কোণে সুন্দর হাসির দেখা মেলে।
তুমি বোধহয় ভুলে যাচ্ছ ইফতিয়ার পূর্ণতা 15 বছরের এক কিশোরী হলেও অসাধারণ বুদ্ধিমতী। নিজের বোনের মৃত্যুর রহস্য কিন্তু সে জেনে গেছে। এমনকি তুমি যে ইফাদকে টাকা দিয়েছিলে সেটাও সে জানে। ইফতিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে চট করে তাকায় মামুনের দিকে। এত কিছু জেনেও সে চুপ করে আছে কেন? আর জানলই বা কি করে? মামুন যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। সে চটজলদি বলে, নিশ্চয় বড় কিছু চলছে তার মাথায়। তুমি তো তাকে ভালোবাসো। যাকে ভালোবাসো তার চোখে খারাপ হইও না। এতটা ভালোবাসা দাও পূর্ণতাকে যাতে সেদিন শেষে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারে, আমার স্বামী ছাড়াও আমাকে একটা পুরুষ পাগলের মতো ভালোবাসে। ভালোবাসলে স্বার্থ ত্যাগ করতে হয় ইফতিয়ার বোধহয় কিছু চিন্তা করে। তারপর বলে, মামুন তুমি মিষ্টিকে পছন্দ করো জানি আমি। আর ওয়ার্নিংও দিচ্ছি। ভুলে যাও তাকে। না হলে পরিণাম খারাপ হতে পারে। বরাবরই গম্ভীর বদমেজাজি অভিরাজ একজন শ্রেষ্ঠ প্রেমিক পুরুষও বটে। সে তার বউয়ের কাছে সব থেকে বেশি দুর্বল। এই যে আজকে অভির হাত কাঁপছে। ভয় পাচ্ছে অভি। অথচ গোটা দুনিয়াতে অভিরাজ কোনো কিছুতেই ভয় পায় না। গোটা একটা শহর চলে তার হাতের ইশারায়। সেই অভিরাজ ভীতু। এটা জনগণ মানবে। হাসবে না। বউকে একটু গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জন্মেছে মনের কোণে। কিন্তু ইচ্ছেকে প্রাধান্য দিতে চাচ্ছে না। ছোট্ট বউ তার। যদি বাড়াবাড়ি হয়ে যায়। কয়েক মুহূর্তের শারীরিক তৃপ্তির থেকে তার কাছে তার বউয়ের সুস্থতা অনেক আগে। কিন্তু তবুও মনটা আনচান করছে। অস্থির হয়ে উঠছে। বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে আছে। পুরো রুম জুড়ে বইছে বেলি এবং গোলাপ ফুলের সুবাস। ঘুম নেই কারো চোখে। দুজন দুজনার হওয়ার তাগিদ দুজনের মনেই বইছে। অথচ কেউ প্রকাশ করতে নারাজ। হয়তো সংকোচ, হয়তো ভয়। অভি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আবেদনময় রুম, পরিবেশ, এমনকি পাশে থাকা রমণীয়। তারপর আবার শখের নারী। কোনো পুরুষ নিজেকে আটকাতে পারবে? হয়তো না। অনেক জল্পনা কল্পনা শেষে অভি নিজেই পূর্ণতার দিকে চেপে শয়। হাত রাখে পূর্ণতার হাতের ওপর। পূর্ণ যেন এটারই অপেক্ষায় ছিল। তাই অভি ছুঁয়ে দিতেই সাথে সাথে ঘুরে যায় অভির দিকে। চট করে চুমু খেয়ে নেয় গম্ভীর পুরুষের ললাটে। কপালে ভাঁজ পড়ে গম্ভীর মানবের। দুই হাতে শক্ত করে জাপটে ধরে ছোট্ট দেহখানা। এবং দুষ্টুমির সুরে শুধায়, পাকনা হয়ে গেছো দেখছি। কে শেখায় এসব? লজ্জা পায় পূর্ণতা। মুখ লুকাতে চায় অভির বুকে। কিন্তু লুকাতে দেয় না অভি। বরং সময় নিয়ে দেখতে থাকে আবেদনময়ী ওষ্ঠজোড়া। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। যেন অভিকেই ডাকছে। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে পূর্ণতার ওষ্ঠদয় হালকা ছুঁয়ে দেয় অভি। কেঁপে ওঠে পূর্ণতা। তিরতির করে কেঁপে ওঠে ওষ্ঠ। অভিরাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হামলে পড়ে ছোট্ট দেহে সুখ খুঁজতে। গভীর থেকে গভীর উন্মাদনায় প্রেয়সীকে মাতাল করে তোলে। বেহা হয়ে ওঠে হাত দুটো। ছুঁয়ে দেয় নারীর শরীরের কাতর অংশ। অস্পষ্ট স্বরে অভি বলে, আমার জান। কত অপেক্ষা করেছি আমি তোমাকে ছুঁয়ে দেওয়ার জন্য। আমি পাগল হয়ে যাব। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি আমার সুখ, আমার শান্তি। জান আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব। পূর্ণতা জবাব দিতে পারে না। সে তো নিজেকে সামলে নিতেই হিমশিম খাচ্ছে। অভির উন্মাদনায় হারিয়ে যাচ্ছে। সুখ কষ্ট দুটোই তাকে গ্রাস করে নিচ্ছে। বাধা দিতে ইচ্ছে করছে আবার ভালোও লাগছে। এ কেমন সুখ? এ কেমন অনুভূতি? স্বামীর দরজায় দাঁড়িয়ে আছে মমতা। দরজায় খিল লাগানো। ভেতরে রয়েছে পলি এবং সাহেব। বুকটা ফেটে যাচ্ছে মমতার। বিয়ের পর থেকে এমন কেন রাত ছিল না যে রাতে সে স্বামীর সাথে ঘুমায়নি। মানুষটার বুকে মাথা না রাখলে তার যে ঘুম আসে না। অথচ মানুষটাকে দেখো অন্য নারীকে নিয়ে দিব্যি ঘুমোচ্ছে। চোখ দুটো ভিজে ওঠে মমতার। কলিজা ফেটে যাচ্ছে। হাঁটু মুড়ে বসে পড়ে দরজার সামনে। আঁচলে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে থাকে। মিষ্টি এবং পূর্ণতা স্কুলে এসেছে। তাদের স্কুল অবধি পৌঁছে দিয়ে গিয়েছে পূর্ণতার শ্বশুর মনোয়ার। এবং সে বাইরে বসে চা খাচ্ছেন। ওদের নিয়ে ফিরবে। এমনিতেও তার কোনো কাজ নেই। ছোটবেলা থেকেই তারা তিন ভাই বাবার টাকায় বসে বসে খায়। ক্লাসরুমের এক কোণায় বসেছে মিষ্টি এবং পূর্ণতা। ব্যাগের ভেতরে মুঠোফোন রেখে ক্ষণে ক্ষণে মেসেজ লিখে যাচ্ছে মিষ্টি। সেই মেসেজ প্রদান করছে ইফতিয়ার চৌধুরীকে।
পূর্ণতা কপালে 3টে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মুঠো ফোনের দিকে। ইফতিয়ার চৌধুরী সম্পর্কে জানতে চায় পূর্ণ। চিনতে চায় তাকে। মিষ্টিকে ভালো রাখবে সে। এত সব চিন্তার মধ্যেই ক্লাসে স্যার ঢুকে পড়ে। ভাবনায় ব্যাঘাত ঘটে পূর্ণতার। মিষ্টিও মুঠো ফোন বন্ধ করে ফলে রাখে বইয়ের নিচে। মনোযোগী হয় পড়ালেখায়। টিফিন পিরিয়ডে পূর্ণতা মিষ্টিকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় স্কুল থেকে। পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বিধায় মনোয়ার দেখেনি তাকে। পূর্ণতা শুনেছে এখানে ইফতিয়ার চৌধুরীর বাড়ি। কিছুক্ষণ হাঁটতেই পেয়ে যায়। চিনতে অসুবিধা হয় না। কারণ এরকম রাজপ্রাসাদ গোটা শহরে একটাই আছে। সাদা এবং নীল রঙে আবৃত বাড়িখানা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাড়ির সামনেও বিশাল জায়গা জুড়ে রয়েছে কালো গোলাপের বাগান। গোলাপ গাছগুলো এমন আকৃতিতে লাগানো হয়েছে যে দেখলেই একটা নাম বোঝা যাচ্ছে। নামটা দেখে পূর্ণতার চোখ জ্বলে ওঠে। রহস্যের গন্ধ পায়। এবং খুব ভালো করেই বুঝতে পারে মিষ্টি ঠকে যাচ্ছে। পূর্ণতা নাম লিখা গোলাপ বাগানে আবার নজর দেয়, নামটা নিজের মনে উচ্চারণ করে এবং দৃষ্টি সরিয়ে গেইটের সামনে গিয়ে দাঁড়ায়। আপনা আপনি খুলে যায় কাচের তৈরি গেইট। পূর্ণতা কোনো কিছু চিন্তা না করেই ঢুকে পড়ে এবং সাথে সাথে তার মাথায় কালো, লাল এবং সাদা গোলাপের পাপড়ি পড়তে শুরু করে। সামনে গোলাপের পাপড়ি দিয়ে লেখা, তোমার রাজ্যে তোমাকে স্বাগতম। ভারী অবাক হয় পূর্ণতা। এসব কি? স্কুল ব্যাগটা বুকের সাথে চেপে ধরে পূর্ণতা। একটু ভয় পাচ্ছে সাহসী পূর্ণ। লম্বা চুলগুলো খোপা করে সাদা হিজাব দিয়ে মাথা ঠেকেছে। মুখে নেই কোনো সাজসজ্জা। তীব্র রোদে ফর্সা গাল দুটো রক্তিম রং ধারণ করেছে। ওষ্ঠজোড়া শুকনো হয়ে চামড়া উঠছে। পূর্ণতা জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে সামনে এগোতে থাকে। বাড়ির মেইন দরজা অবধি পূর্ণতার মাথায় ফুলের পাপড়ি পড়তেই ছিল। মেইন দরজা খোলা হওয়াতে খুব সহজেই পূর্ণতা ভেতরে ঢুকে পড়ে এবং সবার আগে নজর পড়ে ইফতিয়ার চৌধুরীর দিকে, যে আয়েশ করে বসে আছে মুখমোড়ে সোফায়। পোস্টারে দেখেছিল ইফতিয়ারের ফটো, তাই চিনতে অসুবিধা হয় না। তবে মানতেই হবে লোকটা ফটোর থেকেও বাস্তবে আরও বেশি সুদর্শন। ফর্সা গালের চাপ দাড়িতে নতুন নকশা এঁকেছে। বেশ মানিয়েছেও। কালো শার্টে অদ্ভুত সুন্দর লাগছে। লোকটার সৌন্দর্য দেখে পূর্ণতা মাশাআল্লাহ বলে মনে মনে এবং মিষ্টির পছন্দের তারিফও করে। পূর্ণতাকে দেখে ইফতিয়ার দাঁড়িয়ে যায়। মাথা নুয়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে। চোখে মুখে তার আকুলতা নিয়ে সালাম দেয় ইফতিয়ার। আসসালামু আলাইকুম। পূর্ণতা সালামের জবাব দেয়। ইফতিয়ার তাকায় পূর্ণতার দিকে। অতঃপর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, বসুন প্লিজ। রোদে ভীষণ কষ্ট হয়েছে আসতে। ইসস মুখটা লাল হয়ে গেছে। পূর্ণতা দাঁতে দাঁত চেপে শুনতে থাকে ইফতিয়ারের কথা। এতটা যত্ন সে আশা করেনি। ধন্যবাদ ভাইয়া। আমি এখানে বসতে আসিনি, আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ বলবো তো কথা। বসে কথা বললে ভালো হবে না। পূর্ণতা জবাব না দিয়ে বসে পড়ে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে বোতলের পুরো পানিটা খেয়ে চোখ বন্ধ করে একটু দম নেয়। ইফতিয়ার মনোযোগ দিয়ে দেখতে থাকে পূর্ণতার কর্মকাণ্ড। এই মেয়েটার সব কিছুতেই মিশে আছে মুগ্ধতা। মিষ্টি আপনাকে খুব ভালোবাসে। আপনি কি তাকে ঠকাচ্ছেন? পূর্ণতার সরাসরি কথায় হাসে ইফতিয়ার। হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে পূর্ণতার ঠিক মুখোমুখি। অভিরাজ মানুষটা ভালো না। ভীষণ স্বার্থপর সে। গতকাল আশা নামের একটা মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। মানুষ মারতে তার হাত কাঁপে না। তুমি তার সাথে ভালো থাক। বাকিটা শেষ করতে দেয় না পূর্ণতা। দাঁড়িয়ে যায়। আমি ভালো না থাকলেও আপনার কাছে কখনোই আসব না। বউয়ের কাছে বরের দুর্নাম করতে একটুও লজ্জা করছে না আপনার? ইফতিয়ারও দাঁড়িয়ে যায়। করছে না তো পূর্ণতা। তুমি আমার হবে। হবেই। তুমি আমার জন্য অপেক্ষা কেন করলে না? আমি সারা জীবন তোমাকে না পাওয়ার যন্ত্রণায় দাপড়াবো। এটা হবে না। একটু থামে ইফতিয়ার। তারপর শান্ত গলায় বলে, সংসার ছেড়ে অভিকে ছেড়ে চলে আসো আমার কাছে। রানীর মতো করে রাখবো তোমায়। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা 2 কদম এগিয়ে ইফতিয়ারের মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, আমি আমার এমপি সাহেবকে ভীষণ ভালোবাসি। আমার শরীর কেটে হৃদয় বের করে দেখুন, সেখানে এমপি সাহেব নামটা লেখা আছে। ভালোবাসা পাপ না, আপনার ভালোবাসাকে আমি সম্মান করি। আপনি দয়া করে মিষ্টির জীবনটা নষ্ট করবেন না।
ও খুব ভালো মেয়ে। আপনিও ভালো মানুষ। ভালো থাকবেন। বলেই পূর্ণতা চলে যায়। ইফতিয়ার তাকিয়ে থাকে। কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে তার। হৃদয় শান্ত হয়েছে। বুকের বা পাশে হাত চেপে ধরে ইফতিয়ার। বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখবো পূর্ণতা। খুব ভালো রাখবো তোমায়। অভিকে চেনাবো তোমায়। শুধু একটু সময় প্রয়োজন আমার। বাসায় চলে আসে পূর্ণতা। কালো গোলাপ বাগানের পেছনে থেকে বেশ আওয়াজ আসছে। মন মেজাজ ভালো নেই। তবুও কিসের আওয়াজ জানার বেশ আগ্রহ বাড়ে। তাই সেই দিকে পা বাড়ায়। বরাবরই পূর্ণতার আগ্রহ বেশি। এই দিকে কিছু একটা আছে, এটা আগে থেকেই আন্দাজ করেছিল পূর্ণতা। বাগানের পেছনে ছোট ছোট কিছু ঘর আছে টিনের তৈরি। সেই ঘরগুলো থেকেই আওয়াজের উৎপত্তি। বেশ কিছু মানুষ আছে ওই ঘরগুলোতে। ছেলে মেয়ে উভয়ই। কণ্ঠ শুনেই সেটা বুঝে ফেলে। পূর্ণতা সতর্ক হয়। মনকু ডাকছে। বুঝতে পারছে কিছু তো আছে ওই ঘরে। আওয়াজগুলো বেশ অশ্লীল। নজর বুলায় পূর্ণ। সবগুলো ঘরের দরজা বন্ধ। বেলা কয়টা বাজে? 2টা বা 3টা বাজবে। সময় খেয়াল নেই ঠিক পূর্ণতার। হঠাৎ খুব পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে পূর্ণতার কানে। বুকটা কেঁপে ওঠে পূর্ণতার। জানালার কাছে চলে যায়। খুব সাবধানে জানালা একটু ফাঁকা করে উকি দেয় সেই রুমে। সাথে সাথে পূর্ণতার কলিজা লাফিয়ে ওঠে। হাত পা কাঁপতে শুরু করে। চোখ দুটো টলমল করে ওঠে। কাপা কাপা ওষ্ঠদ্বয় নাড়িয়ে বলে ওঠে, আমার এমপি সাহেব এমনটা করতে পারে না। এসব মিথ্যে। তখনই অভির নজর পড়ে পূর্ণতার জল ভর্তি আখি পল্লবের দিকে। থেমে যায় অভি। মৃত্যু খুব ছোট একটা শব্দ। কিন্তু এর ওজনটা ভীষণ ভারী। এই যে মৃত্যু, কাটা গলা নিয়ে ছটফট করছে। একটু আওয়াজ করতে পারছে না, গলগল করে রক্ত পড়ে ফ্লোর লাল হয়ে যাচ্ছে। চোখের কোনা বেয়ে টপটপ করে পানি পড়ছে। দীর্ঘক্ষণ ছটফট করে অতঃপর স্থির হয়ে পড়ে রয়। থেমে যায় দেহখানা। হাত দুটো অনাদরে পড়ে যায় ফ্লোরে। মুখটা হা হয়ে রয়। জলভর্তি আখিপল্লব বন্ধ হয়ে যায়। মুহূর্তেই পরিবেশ নিশ্চুপ হয়ে যায়। জানালার বাইরে থেকে এই দৃশ্য দেখে পূর্ণতা। হাত পা কাঁপছে তার। 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অভির নজর পড়ে পূর্ণতার দিকে। চমকায় সে। হাত থেকে পড়ে যায় রক্ত মাখা চাকুটা। এদিক ওদিক নজর ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অভি ছাড়াও এই রুমে উপস্থিত ছিল আরও 2জন পুরুষ। তাদের মধ্যে একজন অভির পিঠ চাপকে বলে ওঠে, গুড জব অভিরাজ। এই জন্যই তোমাকে এত ভালো লাগে। অভি এক পলক তাকায় পূর্ণতার দিকে, চোখে চোখ পড়ে। পূর্ণতার করুণ দৃষ্টি। সে বিশ্বাস করতে পারছে না। ইফতিয়ারের কথা সে আমলে নেয়নি। কিন্তু এই মুহূর্তে চোখের সামনে সবটা পরিষ্কারভাবে দেখবে এটাও আশা করেনি। পূর্ণতার মন বলছে, এসব মিথ্যে। তার এমপি সাহেব এমনটা করতেই পারে না। কিন্তু চোখের সামনে সবটা দেখে অস্বীকার করবে কি করে? অভি কাঁধ থেকে লোকটার হাত সরিয়ে দিয়ে বলে, আপনার থেকে বাহবা পেতে আমি এমনটা করিনি। বেইমানির ফল ছিল এটা। লোকটা একটু অপমানিত বোধ করে। 2 কদম পিছিয়ে যায়। অন্য একটা লোক বলে, তাহলে আমরা কি বাকিদের নিয়ে যেতে পারি? অভি জবাব দেয় না। আবারও তাকায় জানালার পানে, কিন্তু পূর্ণতা নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে অভির। কোথায় গেল মেয়েটা? বাড়িতে তো অবশ্যই যায়নি। তাহলে? অভির থেকে জবাব না পেয়ে লোকটা বলে, কিছু বলুন। একটু সময় চাই আমার। আপনারা এবার আসতে পারেন। লোকগুলো মাথা নাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। অভি কাউকে কল করে মিতুর লাশটা নদীতে ফেলে দিতে আদেশ দেয়। পূর্ণতা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে। মোট 8টা রুম রয়েছে। সবগুলো রুমেই রয়েছে 12 থেকে 20 বছর বয়সী মেয়েরা। সবগুলো মেয়ের পোশাক খুবই নোংরা। আশ্চর্যজনক বিষয় হলো এখানে কমলাও রয়েছে, এবং সেও হাঁটু অবধি পোশাক পরেছে। বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে বাকি নেই এখানে আসলে কি চলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় পূর্ণতা। হিজাব দ্বারা মুখটা ঢেকে ফেলে। অভিকে কক্ষ থেকে বের হতে দেখে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। অভি চলে যেতেই জমিদার সাহেব প্রবেশ করে নোংরা বাড়িতে। হাসি মুখে ঢুকে পড়ে একটা রুমে। এবং মেতে ওঠে মজায়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। মনে মনে কঠিন ধিক্কার জানায় জমিদার বাড়ির পুরুষদের। অতঃপর মনে মনে আওড়ায়,
কাউকেই বাঁচতে দিব না আমি। কাউকে না। নিজ কামরায় প্রবেশ করতেই আজকেও বিছানার ওপরে ডায়েরিখানা পায় পূর্ণতা। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চটজলদি ডায়েরি খুলে। আজকে লাল কালি দিয়ে লেখা রয়েছে, আগামীকাল মেয়েগুলোকে পাচার করা হবে বিদেশে। তোমাকে বাঁচাতে হবে সবাইকে। এমন কিছু করো পূর্ণ যাতে মেয়েগুলোও বেঁচে যায় আর কেউ তোমাকে সন্দেহ না করে। ডায়েরি বন্ধ করতে গিয়েও বন্ধ করে না। মনে হয় পরবর্তী পৃষ্ঠায় কিছু আছে। তাই পৃষ্ঠা উল্টায় পূর্ণতা। এবং পরবর্তী পৃষ্ঠায় দেখতে পায়, নিষ্ঠুর পৃথিবীর অধম মূর্খ আমি। বন্দি ওদের কাছে। তোমাকে বাঁচাতে পাপী হয়েছি। ঘৃণিত তোমার চোখে। ধপ করে বিছানায় বসে পড়ে পূর্ণতা। হাজার প্রশ্ন মাথায় ঘুরছে তার। ডায়েরিটা অভির নয় তো। কিন্তু অভির হাতের লেখা পূর্ণতা দেখেছে একটুও মিল নেই। কে লিখে এই ডায়েরি? আর কি মানে এই কথাগুলোর? পোশাক পাল্টে গোছল সেরে নেয় পূর্ণতা। অভি ফেরেনি এখনো। কোথায় গেছে জানাও নেই। পূর্ণতা মিষ্টির রুমে যায়। ঘুমিয়ে আছে মেয়েটা। হাতের তালুতে ইফতিয়ার নামখানা জল জল করছে। শুধু হাতে নয়, ব্যাগ পড়ার টেবিল এবং দেয়াল জুড়েও লিখে রাখে নামটা। বড্ড ভালোবাসে মানুষটিকে। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দেয় পূর্ণতা। কপালে চুমু দেয়। তারপর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়। মুখোমুখি হয় ঈশানের। ঈশান মাথা নিচু করে ফেলে। পূর্ণতা ভনিতা ছাড়াই সোজা সাপটা বলে, মিতুকে আপনার ভাই খুনও করেছে। জানেন আপনি? ঈশান ছোট করে জবাব দেয়, হুমুম। অবাক হয় পূর্ণতা। ভালোবাসার মানুষটিকে বাবা বিয়ে করে আনলো, তবুও বাবার প্রতি এতটুকুও অভিযোগ ছিল না ঈশানের। আর আজকে বড় ভাই খুন করে ফেললো ভালোবাসার মানুষটিকে, তবুও এতটুকুও অভিযোগ নেই। কষ্ট হচ্ছে না আপনার? ঈশান মৃদু হাসে। চোখে তার পানি টলমল করছে। হচ্ছে কষ্ট। ভুল মানুষকে ভালোবেসে ছিলাম আমি। এখানে মিতুর দোষ কোথায়? মিতু দাদাভাইয়ের সাথে জড়িত। সবাই মিলে ফন্দি করছিল কালকে বাকি মেয়েদের সাথে তোমাকে বিক্রি করে দেওয়ার। মিতুকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার খাবারে নেশা জাতীয় কিছু মিশিয়ে দেওয়ার। চোখ দুটো বন্ধ করে ফেলে পূর্ণতা। বুকটা কাঁপছে তার। যতই সাহসী দেখাক, ভেতরে ভেতরে ভীষণ দুর্বল পূর্ণতা। ঈশান আবার বলে, আমরা 4 ভাই আছি তোমাকে বাঁচানোর জন্য। তারপরও তোমাকে সতর্ক থাকতে হবে ভাবি। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। আপনার ভাই কোথায়? জানি না। পূর্ণতা আর কথা বাড়ায় না। বড় বড় পা ফেলে এগিয়ে যায় সাহেবের কক্ষের দিকে। কিন্তু সেখানে গিয়ে এমন কিছু দেখে যেটা পূর্ণতার পায়ের তলার মাটি সরে যায়। আপনা আপনি হাত চলে যায় মুখে। এই বাড়িতে পূর্ণতার একমাত্র ভরসা ছিল শিউলি। যে পূর্ণতাকে মেয়ের মতো আদর দিয়েছে। যার চোখে পূর্ণতা অভিমিষ্টি এবং তার জন্য ভালোবাসা দেখেছে। তাকে কি সন্দেহ করা যায়? এই যে শিউলি জমিদার সাহেবের পাশে বসে আছে। হাত টিপে দিচ্ছে। মনা আরেক পাশে বসে আছে। বেশ হাসাহাসি করে তারা কিছু নিয়ে আলোচনা করছে। শিউলি বরাবরই সাহেবের দেখে দূরত্ব বজায় রেখে চলে। শ্বশুর শাশুড়ির সামনে মাথা তুলে কখনোই কথা বলেনি সে। অন্তত পূর্ণতা কখনো দেখেনি। বরাবরই ভীতু নম্র ভদ্র সাদাসিধে শিউলি বেগম। তবে আজকে সেই শিউলি বেগমকে চিনতে পারছে না পূর্ণতা। এটা কেমন রূপ তার? জমিদার দাঁড়িয়ে যায়। তাহলে আগামীকাল বৌমা তুমি পূর্ণতাকে রেডি করাবে? শিউলি মাথা নেড়ে সম্মতি জানায়। জমিদার বেরিয়ে যায়। পূর্ণতা আড়ালে দাঁড়ায়। জমিদার যেতেই মনা বলে ওঠে, মামুনি শুধু পূর্ণতা নয়, মিষ্টিকেও কালকে বিদেয় করা দরকার। শিউলি বোধহয় একটু চমকালো। এটা করা যাবে না। সকলের চোখের মনি মিষ্টি। তার কিছু হলে সবাই ভেঙে পড়বে। মনা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ায়। আরে হো হো ধুরোর। তুমি সকলের চিন্তা কেন করছো? নিজেরটা ভাবো। মিষ্টিকে না সরালে আমাদের পরিকল্পনা কখনোই সফল হবে না। শিউলি জবাব দেয় না। গভীরভাবে কিছু একটা চিন্তা করে। কান্না পায় না পূর্ণতার। মনে পড়ে মায়ের বলার একটা কথা। পূর্ণ যখন ক্লাস 8-এ পড়ে তখন একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন সেই মেয়েটা পূর্ণতাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে কচুরিপানা ভর্তি পুকুরে। মরতে মরতে বেঁচে ফিরেছিল পূর্ণতা। সেলিনা সেদিন মাথায় হাত বুলিয়ে বুকে জাপটে ধরে বলেছিল, আম্মা নিজের ছায়াডারেও বিশ্বাস করবা না কখনো।
এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ তোমারে ভালোবাসবো না। মানুষ হচ্ছে দুনিয়ার সব থেকে বড় বেঈমান প্রাণী। বাঘের মুখ থেকেও ফিরে আসা যায়। বাঘের মনেও মায়া আছে, কিন্তু মানুষের কবল থেকে কখনো ফিরে আসতে পারবে না। মানুষের মনে মায়া নাই, তাচ্ছিল্য হাসে পূর্ণ। এই মুহূর্তে অভিকে দরকার তার। অশান্ত মনটাকে শান্ত করছে পাষাণ পুরুষের স্পর্শ প্রয়োজন। লোমশযুক্ত বুকটাতে মাথা পাতলেই মস্তিষ্ক শীতল হবে। কিন্তু কোথায় সেই পুরুষটা? পূর্ণতা পুনরায় নিজ কক্ষে ফিরে আসে এবং দেখতে পায় বিছানায় ভাতের থালা নিয়ে বসে আছে অভি। পূর্ণতার মনে পড়ে সারাদিন কিছু খায়নি সে। ধীর পায়ে এগিয়ে যায় শখের পুরুষের দিকে। অভি কিছু বলতে গেলে তাকে চুপ করিয়ে কোলে বসে পড়ে। মাথা রাখে লোমশযুক্ত বুকে। চৈত্র মাসের গরমে ঘেমে নিয়ে একাকার অভি। পারফিউমের কড়া গন্ধ এবং ঘামের গন্ধ মিশে অদ্ভুত একটা গন্ধ নাকে লাগছে। পূর্ণতা নাক টেনে গন্ধ শুকে নেয়। অভি ভাত মেখে পূর্ণতার মুখে দেয়। বুকে মাথা রেখেই খেতে থাকে পূর্ণতা। আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি এমপি সাহেব। আমাকে আগলে রাখুন আপনার বুকে। হারাতে দিয়েন না। গভীর রাত। ঘড়ির কাঁটায় 2টা ছুঁই ছুঁই। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আছে। রাস্তার পাশে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ইফতিয়ারকে। হাঁটু মুড়ে বসে আছে সে পিচ ঢালা রাস্তায়। কানে ফোন। পরনে ঢিলেঢালা কালো টি শার্ট এবং ফ্রি কোয়ার্টার প্যান্ট। মিষ্টি বেকনিতে দাঁড়িয়ে দেখছে শখের পুরুষকে। মানুষটিকে দেখার তৃষ্ণা মেটে না মিষ্টির। একটানা 2-4 দিন তাকিয়ে থাকলে পারলে বোধহয় মন ভরত। আজকে লোকটাকে বেশ উসখুস লাগছে। দূর থেকেও মিষ্টি বুঝতে পারে বেশ অশান্ত সে। কোনো কারণে চিন্তিত। ইচ্ছে করে জিজ্ঞেস করতে, কিন্তু সাহস হয় না। দুজনই নীরব রয়েছে বেশ কিছুক্ষণ যাবৎ। মিষ্টি ইফতিয়ারের নিঃশ্বাসের শব্দ শুনছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরতে মানুষটিকে। বলতে, আপনার সব দুঃখগুলো আমাকে দিয়ে আমার সুখ আপনি নিয়ে নিন। আপনার বিরহে জর্জরিত অদলখানা আমার বুকে যে তীরের মতো আঘাত হানে, আমি সহ্য করতে পারি না। ইফতিয়ার হঠাৎ প্রশ্ন করে, পূর্ণতাকে ভালোবাসো মিষ্টি? মিষ্টি চমকায়, কেননা সে অন্য চিন্তায় বিভোর ছিল। একটু সময় নিয়ে জবাব দেয়, হ্যাঁ ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি। মৃদু হাসে মিষ্টি। আখি পল্লব ভিজে ওঠে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণাগুলো দলা পাকিয়ে যায়। ধরে আসা গলায় বলে, জানি আমি। আর এটাও জানি পূর্ণতার খোঁজ খবর রাখার জন্যই আমার সাথে কথা বলেন। ইফতিয়ার জবাব দেয় না। হয়তো অপরাধ বোধ হচ্ছে। মিষ্টি সময় নেয় না। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি আপনার থেকে ভালোবাসা চাই না। শুধু আপনাকে ভালোবাসতে চাই। আপনার দুঃখের ভাগীদার হতে চাই। খারাপ সময়ে কাঁধে হাত রাখতে চাই। যখন ভাবির কথা মনে পড়ে আপনার বুকে অসহ্য যন্ত্রণা শুরু হবে, সেই মুহূর্তে আপনার বুকে আমার মাথা রেখে যন্ত্রণা কমিয়ে দিতে চাই। আমি আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ইফতিয়ার আলতো হাসে। তুমি থাকতে চাইলে আমি রেখে দিব। কথা দিলাম। তবে কখনো বিরক্ত হলে পূর্ণতার প্রতি আমার পাগলামি না মানতে পারলে সসম্মানে মুক্তি দিব। আমি কখনোই বিরক্ত হব না। আপনাকেও কথা দিলাম। অতঃপর আবারও দুজন চুপ করে যায়। মিষ্টি বলে, এত রাতে এখানে আসলেন যে? বাসায় যাবেন না? ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে। অভি বাসায় নেই। পূর্ণতা একা। রাত পোহালেই বন্দি করে রাখা মেয়েদের বিদেশে পাচার করা হবে। তোমার দাদাভাই উঠে পড়ে লেগেছে পূর্ণতাকে শেষ করতে। আমাকে যে পূর্ণতাকে বাঁচাতে হবে। নিজের পরিবারের প্রতি আকাশ সমান রাগ মিষ্টির। কিন্তু কখনো কাউকে অভিযোগ করেনি। বড্ড ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরে বলতে, এখান থেকে নিয়ে যাওয়া আমায়। এখানে মানুষ থাকে না। কি যাবে কোথায়? কে শুনবে কথা? কেই বা নিয়ে যাবে? ইফতিয়ার বলে, মিষ্টি ঘুমাও এবার। রাখছি। বলে ইফতিয়ার কল কেটে দেয় এবং সরে যায় রাস্তা থেকে। হয়তো লুকিয়ে পড়ল। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে রুমে যায়। ঘুম আসবে না। এই মুহূর্তে মাকে বড্ড প্রয়োজন। ফোনটা লুকিয়ে রেখে মিষ্টি শিউলির রুমে যায়। এমনটা সে প্রায়ই করে। ঘুম না আসলে বাবা মায়ের মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। আজকে বাবা মায়ের কামরার কাছাকাছি যেতেই দেখতে পায় শিউলি পূর্ণতার কক্ষের দিকে যায়।
মিষ্টি মা বলে ডেকে ওঠে। চমকায় শিউলি। হাতে থাকা নেশা জাতীয় তরল পদার্থের শিশিটা লুকিয়ে ফেলে শাড়ির আড়ালে। একটু হাসার চেষ্টা করে বলে, তুই ঘুমসনি? মিষ্টি আহ্লাদি হয়ে জড়িয়ে ধরে শিউলিকে। মায়ের বুকে মুখ লুকিয়ে বলে, ঘুম আসছে না মা। তুমি কি ভাবির রুমে যাচ্ছিলে? চলো চলো আমরা 3 জন আজকে একসাথে ঘুমাই। বলেই শিউলির বুক থেকে মাথা তুলে মিষ্টি। তারপর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। পূর্ণতার চোখে সবেই ঘুম জড়ো হয়েছে। চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়েছে প্রায়। তখনই দরজা খোলার শব্দ কানে আসে। এক লাফে উঠে বসে পূর্ণতা। দরজার দিকে তাকিয়ে দেখে মিষ্টি এবং শিউলি। মিষ্টি হেসে পূর্ণতার পাশে বসে। ভাবি আজকে আমরা একসাথে ঘুমব। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় পূর্ণতা। মনে মনে সে ভীষণ ভয় পেয়ে আছে। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে অভিকে বোধহয় হারিয়ে ফেলবে। দুষ্টু লোকদের কবলে পড়ে যাবে। হাজার পুরুষের ছোঁয়া লাগবে শরীরে। নষ্ট মেয়ে উপাধি পাবে। এসব মনে হতেই ভয়ে শিওরে উঠছে সে। বড্ড অসহায় লাগছে। অভি যখন চলে গেল, পূর্ণতার ইচ্ছে করছিল লোকটাকে বলতে, আজকে আমাকে একা রেখে কোথাও যাইয়েন না দয়া করে। কিন্তু বলতে পারেনি। মনের মধ্যে অভিকে নিশে সন্দেহ দানা বাঁধছিল। মনে হচ্ছিল অভিযুক্ত নেই তো এসবে। কথায় যায় সে। কিন্তু তখনই আবার মন কেঁদে বলে উঠেছে, যার বাপ আজরের হাড় দ্বারা আমার সৃষ্টি করা হয়েছে, তাকে অবিশ্বাস করার আগে যেন আল্লাহ আমায় মরণ দেয়। মিষ্টি শুয়ে পড়েছে। শিউলিও আলতো হেসে বিছানায় এসে বসে পরম যত্নে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায়। চুমু খায় কপালে। পূর্ণতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুকের কাছে টেনে নিয়ে মাটির কাছে ফেলে দেওয়া মানুষগুলোর মুখে এত মায়া কেন থাকে? নিখুঁত অভিনয় মানুষ করে কি করে? ওদের বুক কাঁপে না? মায়া হয় না? মিষ্টি কোমর জড়িয়ে ধরে শিউলির। পৃথিবীর সব থেকে ভালো মা আমার। ভাবি শুয়ে পড়ো। আমার মায়ের হাতে জাদু আছে। মাথায় হাত বুলিয়ে দিবে আর দেখবে ঘুম পেয়ে যাবে। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে। শিউলি মাঝখানে। আর দুই পাশে পূর্ণতা এবং মিষ্টি। মা কখনো খারাপ হতে পারে না। চোখের দেখা ভুল হতে পারে, তাই না মা? পূর্ণতা শিউলির বুকে মাথা রেখে বলে। শিউলি জবাব দেয় না, শুধু আলতো হাসে। খুব সকালে শিউলি জেগে যায়। পূর্ণতা আর মিষ্টি ঘুমোচ্ছে। আস্তে আস্তে উঠে পড়ে শিউলি। কোমর হতে শিশি বের করে একটুখানি তরল পদার্থ খুব সাবধানে পূর্ণতার ঠোঁটের ওপর ঢেলে দেয়। অতঃপর অতি দ্রুত শিশি লুকিয়ে ফেলে কোমরে। তাড়াহুড়ো করে নেমে যায় বিছানা হতে। চটি পায়ে চাপিয়ে চলে যাবে তখন পূর্ণতা হাত ধরে ফেলে শিউলির। চমকে ওঠে শিউলি। শুকনো ঢুক গিলে তাকায় পূর্ণতার পানে। আগবোজা চোখ মেলে করুণ গলায় পূর্ণতা বলে, মা, আমি মরে গেলে দয়া করে এই বাড়ির এক কোনায় কবর দিতে বলিয়ে নামায়। আমি আমার স্বামীর বাড়ি মাটিতে মজে যেতে চাই। শিউলি কিছু বলার ভাষা খুঁজে পায় না। পূর্ণতার হাত ছাড়িয়ে চলে যায়। অভি ফেরেনি। পূর্ণতা অপেক্ষা করছিল অভির জন্য। যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল আল্লাহর কাছে প্রার্থনা করছিল অভির দেখা পাওয়ার জন্য। এখন চোখ মেলে তাকাতে পারছে না পূর্ণতা। অস্থির হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। উঠে বসার শক্তিও তার নেই। কথা বলছে মনে মনে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। পূর্ণতা খুব ভালো করে বুঝতে পারছে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। শক্তপোক্ত পুরুষালী হাতের স্পর্শে পূর্ণতার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এমপি সাহেব বাঁচান আমায়। আমার ফুলের মতো পবিত্র গায়ে পরপুরুষের স্পষ্ট লাগতে দিয়েন না। পূর্ণতার এমপি সাহেব আসে না। আল্লাহ আমার জানটা কবজ করি নিন। পরপুরুষ স্পর্শ করার আগে আমাকে দুনিয়া থেকে তুলে নিন আল্লাহ। আমি কলঙ্কিনী হওয়ার আগেই মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমার দোয়া কবুল করুন আল্লাহ। চোখ ধাঁধানো সুন্দরী পূর্ণতাকে প্রথম নজরে দেখে সব পুরুষের হৃদয় কেঁপে উঠবে। আর যদি হয় সেই পুরুষ নারী লোভী, তাহলে তো তাদের মুখ দিয়ে লালা ঝরবে। ঠিক তেমন একটা পরিস্থিতি হয়েছে জমিদার বাড়ির অতিথিশালায়। জমিদার সাহেব অগোচরে বিদেশি খরিদ্দারদের দেখিয়েছে পূর্ণতাকে। দেখেই তাদের লোভ লেগে গেছে। কিশোরী পূর্ণতাকে বিছানায় তোলার ইচ্ছে তখন থেকেই মনে জেগেছে। অপেক্ষার প্রহর গুনছে তারা। জমিদারও সুযোগ বুঝে মোটা টাকা দাবি করেছে। এবং ওনারা রাজি হয়ে গিয়েছে।
আগাম টাকাও দিয়ে দিয়েছে। অতিরিক্ত পাখনা পূর্ণতাকে বাড়ি ছাড়া করতে পারবে এবং হাতে মোটা অঙ্কের বেশ কিছু টাকাও পড়বে। এক ঢিলে দুই পাখি মারতে পেরে জমিদার বেজায় খুশি। তার খুশির মাত্রা আরও বেড়ে যায় যখন দেখতে পায় ইফাদ পূর্ণতাকে কোলে করে নিয়ে আসছে, মুখটা ঢেকে এনেছে। এটা অবশ্যই জমিদারই বলেছে। ইফাদের মুখে হাসি নেই, কারণ তার খটকা লাগছে। পূর্ণতাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে তার বহুদিনের। আজকে সে সফল। নরম তুলতুলে পূর্ণতা তার কোলে। একটু পরেই নিজের পুরুষালী চিত্তে পিষে ফেলবে বাকিদের সাথে। সবাই মিলে ভোগ করবে তেজি নারীকে। তবুও মন মানছে না ইফাদের। এই নারীটির ছোঁয়া তার পরিচিত মনে হচ্ছে। মোলায়েম হাত জোড়া চেনা চেনা লাগছে। পূর্ণতার মুখটা দেখে তারপর ওনাদের হাতে তুলে দিতে পারলে বোধহয় মনের জ্বালা মিটত। সাহেব এগিয়ে আসে। সাদা চাদর দিয়ে ঢেকে রাখা পূর্ণতার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসে। এনেছো তাহলে? ইফাদ ছোট্ট করে জবাব দেয়। হুমুম। যাও, এই অবস্থায় গাড়িতে তুলে দিয়ে এসো। অভিকে বন্দি করে রেখেছি আমি। যে কোনো সময় চলে আসবে। ইফাদ এগোতে গিয়ে এগোতে পারে না। পা যেন চলছে না তার। কোনো একটা মায়াজালে বন্দি সে। তারই মধ্যে দুজন বিদেশি লোক এগিয়ে আসে। ভেঙে ভেঙে বাংলায় বলে, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছে। ইফাদ দু পা পিছিয়ে যায়। তারা ছুঁয়ে দেওয়ার আগে সে মুখ দেখতে চায়। ইফাদ যদি খুব বড় ভুল না করে তাহলে এটা মিষ্টি, কলিজার টুকরো বন। বিদেশি লোক দুটো ভ্রু কুঁচকে তাকায় ইফাদের পানে। সাহেবও বেজায় বিরক্ত। কঠিন সুরে বলে, কি হচ্ছে ইফাদ? জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় ইফাদ। দুই চোখে পানি টলমল করে ওঠে। দাদাভাই কেন জানি মনে হচ্ছে। এটা মিষ্টি, পূর্ণতা না। সাহেবের বুকটাও কেঁপে ওঠে। সে তাড়াহুড়ো করে মুখের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে। অবচেতন মিষ্টি। মাথায় হাত দিয়ে বসে পড়ে সাহেব। গোটা দুনিয়ায় তার কোনো দুর্বলতা নেই। সংসার, সন্তান, বউ, কোনো মায়া তাকে আটকাতে পারে না। কিন্তু নাতনির বেলায় সে ভীতু দুর্বল। ভীষণ ভালোবাসে সে নাতনিকে। ইফাদ বুকের সাথে জড়িয়ে নেয় মিষ্টিকে। বিদেশি লোক দুটোও বিরক্ত। তাদের মধ্যে একজন আবারও বলে ওঠে, ওই মেয়েটা কোথায়? সাহেব জবাব দিতে পারে না। মনে মনে সে রেগে যায় পূর্ণতার ওপর। ভেবেছিল বিক্রি করে দিয়েই শান্ত হবে। তবে এবার পরিকল্পনা পাল্টে ফেলে। ওই মেয়ের তেজ এবং বুদ্ধিতে ভরা শরীরটা ভোগ করবে জমিদার। নাতি বউকে বিছানায় নিয়েই ছাড়বে। এবং তারপরই থামবে। ইফাদ দাঁতে দাঁত চেপে বলে, বিচ্ছু মেয়েটা প্রচণ্ড চালাক। সে চালাকি করে আমার বোনকে রেখে পালিয়েছে। রেগে যায় বিদেশি ভদ্রলোক দুটো। হুঙ্কার ছেড়ে বলে, তাকে খুঁজে আনুন, না হয় আমাদের টাকা ফেরত দিন। জমিদার সব টাকা আগেই নিজের কবজায় নিয়ে নিয়েছে। টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। তাই তিনি হেসে ভদ্রলোক দুটোকে কিছু একটা বোঝায় এবং কুটিল হাসে। তারাও জমিদারের কথায় সায় জানায়। ইফাদ মিষ্টিকে কোলে নিয়ে বাড়ির দিকে যায়। মিষ্টিকে সে ভীষণ ভালোবাসে। গোটা জমিদার বাড়ির অশুদ্ধ পুরুষদের একমাত্র দুর্বলতা হচ্ছে এই মিষ্টি। তারা গোটা দুনিয়ার কাছে নরপিশাচ হলেও মিষ্টির কাছে সাধু পুরুষ। ইফতিয়ার খানিকটা দূরত্বে দাঁড়িয়ে সবটা দেখছিল। সে জানত মিষ্টির কোনো ক্ষতি হবে না, তবুও নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারেনি। মিষ্টিকে চোখের আড়াল করতে মন সায় দেয়নি। তাই সে আড়ালে থেকে গিয়েছে। ইফাদ মিষ্টিকে নিয়ে যেতে ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে। বুকে হাত চেপে বিড়বিড় করে বলে, আমার পূর্ণতা, আমার শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা অবধি তোমার শরীরে পরপুরুষের স্পর্শ লাগবে না। তুমি আমার না হওয়া শান্তি। তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। এতক্ষণ গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকা অভিরাজ স্থির হয়ে বসে পড়ে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। উস্কোখুস্কো চুল, ফ্যাকাশে মুখমণ্ডল এবং এলোমেলো শার্টে তাকে পাগল পাগল দেখাচ্ছে। পানির অভাব বোধ করছে অভি। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে তার। আখি পল্লব টকটকে লাল রং ধারণ করেছে। হয়তো কেঁদেছে সে। অভির সামনে থাকা খাটে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে একটা মেয়ে। গত 5 ঘন্টা যাবৎ এই মেয়ের সাথে অভিকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে। মেয়েটা বহুভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছে অভিকে। নিজের সম্পূর্ণ জামাকাপড় খুলে ফেলতেও দুবার ভাবেনি। কিন্তু অভির মধ্যে কোনো ধরনের উত্তেজনা সে সৃষ্টি করতে পারেনি।
উল্টে দেখেছে চরিত্রহীন জমিদার নাতির করুণ মুখমণ্ডল, জল ভরা আখি, বউয়ের চিন্তায় ছটফট করতে থাকা সদ্য মনোনীত হওয়া এমপিকে, যার শ্যামলা বর্ণে এবং চৌড়া পুরুষালী শক্তপোক্ত শরীর দেখে যে কোনো রমণী ঘায়েল হবে। এই পুরুষের থেকে শারীরিক তৃপ্তি পেতে এই অতিথিশালার সকল রমণী ইচ্ছুক। অভিরাজের মায়া ভরা মুখ দেখে এতদিন বিছানায় পাওয়ার খায়েশ জন্মেছিল মেয়েটার, কিন্তু আজকে অভিরাজের ব্যবহারে মুগ্ধ মেয়েটা। মনে মনে বেশ কয়েকবার আওড়ায়, যে রমণী অভিশপ্ত জমিদার বাড়ির বড় রাজপুত্রের অর্ধাঙ্গিনী হয়েছে সে রমণী পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। আল্লাহ সেই ভাগ্যবতী নারীর মঙ্গল করুক। খট করে আওয়াজে দরজা খুলে যায়। বদ্ধ উন্মাদ অভি দ্রুত পায়ে এগিয়ে যায়। দরজা খুলেছে ঈশান। অভি ঈশানের দুই গালে হাত রেখে শুধায়, আমার পূর্ণ কোথায়? ঠিক আছে তো আমার বউ। ঈশান মৃদু হেসে মাথা নাড়ায়। ভাবি একদম ঠিক আছে, কিন্তু তোমাকে কে বন্দি করে রেখেছে এখানে? শুক্রিয়া আদায় করে নেয় অভি। অতঃপর চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দীর্ঘ 8 ঘন্টা পরে পিটপিট করে চোখ খুলে পূর্ণতা। মাথাটা এখনো ভারী ভারী লাগছে, চোখের পাতা কাঁপছে। দৃষ্টি মেলতেই মাথার ওপরে থাকা সাদা রঙের দেয়াল দেখতে পায়। ঘাড় বাঁকিয়ে আশেপাশে তাকায়। এই কামরা পূর্ণতা চেনে না। তখনই মনে পড়ে তাকে পাচার করার পরিকল্পনা চলছিল। এক লাফে উঠে বসে পূর্ণতা। বুক কাঁপছে। নিজেকে দেখে নেয় ভালো করে। পোশাক ঠিকঠাকই রয়েছে। তার মানে কি তারা এখনো ওকে ভোগ করেনি? হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে পূর্ণতা। ধীরে ধীরে আখি পল্লব ভারী হয়ে ওঠে। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। বিড়বিড় করে বলতে থাকে, এমপি সাহেব, কোথায় আপনি? আমাকে বাঁচান। আমার গায়ে পরপুরুষের ছোঁয়া লাগতে দিয়েন না এমপি সাহেব। আমি আপনার সাথে বাঁচতে চাই। সংসার করতে চাই আপনার সাথে। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। এখনো আপনার সাথে জোছনা বিলাস করা বাকি। আপনাকে প্রাণ ভরে দেখা বাকি। আপনার হাত ধরে অনেকটা পথ হাঁটার ইচ্ছেটা পূর্ণ করা বাকি। আপনার সন্তানের মা হতে চাই আমি। আমার কোলে ছোট্ট একটা রাজকুমার আসবে, যাকে নিয়ে আপনি খুনসুটি করব। আমার বড্ড ইচ্ছে এমপি সাহেব, আপনার সাথে সুখের রাজ্যে বসবাস করব। এত অপূর্ণ ইচ্ছে নিয়ে আমি দুনিয়া ছাড়তে চাই না। আমাকে বাঁচিয়ে নিন। তখন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে পলি। হাতে খাবারের থালা। পলিকে দেখে পূর্ণতা আশার আলো খুঁজে পায়। দুই একবার কথা হয়েছিল তাদের। বেশ ভালো মানুষ। শুধু পরিস্থিতির চাপে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। পলি এসে পূর্ণতার পাশে বসে। একটু হেসে হাত বুলায় পূর্ণতার মুখে। ভয় পেও না, তুমি সুরক্ষিত। কিছু তো ছিল এই কথায়। সত্যিই পূর্ণতার ভয় অর্ধেক কমে যায়। ঠোঁট উল্টে কেঁদে ফেলে। এই কান্না সুখের। এটা প্রশান্তির কান্না। পলি পূর্ণতাকে টেনে বুকে নেয়। মাথায় হাত বুলিয়ে দেয়। দায়িত্ববান স্বামী পেয়েছ। সে নিজের জান দিয়ে দিবে তবুও তোমার গায়ে এতটুকু আঁচড় লাগতে দিবে না। ভাগ্যবতী তুমি মেয়ে। শুক্রিয়া আদায় করো। চোখের পানি ফেলো না। কান্নার মাঝেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। সে ঠিক জানত অভি তাকে বাঁচিয়ে নিবে, গোটা দুনিয়ার সাথে লড়াই করে হলেও পূর্ণতাকে নিজের বুকে আগলে রাখবে। মাথা তুলে পূর্ণ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিজ্ঞেস করে, আমার এমপি সাহেব কোথায়? পলি ভাতের থালা হাতে তুলে বেগুন ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দেয়, তোমার কাছেই আসছে। খাওয়া শেষ হওয়ার আগেই চলে আসবে। বলে পূর্ণতার মুখের কাছে এক লোকমা ভাত এগিয়ে দেয়। পূর্ণতা পলির মুখ পানে এক নজর তাকিয়ে মাথা নিচু করে বলে, আমি ওনার সাথে খাবো। আসুক উনি। মুখটা কালো হয়ে যায় পলির, সাথে বোধ হয় একটু বিরক্তও হয়। তুমি কেন না খেয়ে বসে থাকবে? খেয়ে নাও। উনিও না খেয়ে আছে। একসাথেই খাবো। হাল ছাড়ে পলি। হাত ধুয়ে ভাতের থালা নামিয়ে রাখে। তুমি বোধহয় সবাইকে বিশ্বাস করো না তাই না? মৃদু হাসে পূর্ণতা। আপনাকে বিশ্বাস করছি। জমিদার বাড়ির বউ করেছি আমি আপনাকে। অন্ধকার জীবন থেকে মুক্তি দিয়েছি। সেইটুকু কৃতজ্ঞতা থেকে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। পলি প্রত্যুত্তরে জবাব দেয় না। শুধু ফোঁস করে শ্বাস টানে। কিছু কথা বলতে চাচ্ছিল পূর্ণতাকে, কিন্তু বলতে পারছে না। পলিকে উসখুস করতে দেখে পূর্ণতা বলে,
আমার শাশুড়ি রয়েছে এসবের পেছনে জানি আমি। চমকায় পলি। এই কথাই সে বলতে চাচ্ছিল, কিন্তু পূর্ণতা জানল কি করে। পলিকে চমকাতে পেরে তৃপ্তির হাসি হাসে পূর্ণতা। আপনি যে খাবারটা এনেছেন এতেও ড্রাগ মেশানো রয়েছে। এবার ঘামতে থাকে পলি। শুকনো ঢোক গিলে এদিক ওদিক দৃষ্টি লুকাতে থাকে। বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে লড়াই করতে নেমেছি। এইটুকু সতর্ক তো থাকতেই হয়, তাই না? জবাব দেয় না পলি। একটু বসে থেকে ভাতের থালা নিয়ে চলে যায়। পূর্ণতা ভাগ্যকে ধিক্কার জানায়। অভি আসে আরো কিছু সময় পরে। দরজা খুলে পূর্ণতাকে বসে থাকতে দেখে সে দাঁড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। 1 কিলোমিটারে বেশি পথ সে দৌড়ে এসেছে। বিধ্বস্ত অভিকে দেখে পূর্ণতারও নজর আটকে যায়। আবারও আখি পল্লবে ভিড় জমায় অশ্রুকনারা। কতক্ষণ পরে দেখল অভিকে। হবে 17-18 ঘন্টা। এ যেন 17-18 বছর মনে হচ্ছে। মানুষটা যেন কিছু মুহূর্তেই বদলে গিয়েছে। সব সময় পরিপাটি হয়ে থাকা মানুষটির কুচকানো শার্ট, এলোমেলো চুল, ফুলো ফুলো চোখ দুটো, ক্লান্ত আদলখানা, সব মিলিয়ে অন্য রকম লাগছে পূর্ণতার এমপি সাহেবকে। অভি ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে পূর্ণতার নিকট। 2 হাত গলিয়ে দেয় পূর্ণতার 2 গালে। বৃদ্ধ আঙুলের সাহায্য মুছে দেয় পূর্ণতার চোখের পানি। মাথা নাড়িয়ে বারণ করে কান্না করতে। অভির আখিতেও টলমল করছে পানি। অতঃপর পূর্ণতা 2 হাতে জাপটে জড়িয়ে ধরে অভির কোমর। অভিও পরম যত্নে আগলে নেয় পূর্ণতাকে। আমার পূর্ণতা, আমার জান। আমি চলে এসেছি। পৃথিবীর কোনো শক্তিই পারবে না আমার থেকে তোমাকে কেড়ে নিতে। প্রাণ থাকতে তোমাকে কেউ ছুতে পারবে না জান। বিলাপ বকতে থাকে অভি। পূর্ণতা চোখ বন্ধ করে শুনতে থাকে। আহা, কলিজা ঠান্ডা হচ্ছে তার। তৃষ্ণা মিটছে। এই মানুষটার থেকে দূরে যেতে হলে পূর্ণতা বাঁচবে না। অভি পূর্ণতাকে বুক থেকে তুলে পুনরায় 2 গালে হাত দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে পূর্ণতার চোখে মুখে। পূর্ণতা মৃদু হেসে বলে, আমার এমপি সাহেব থাকতে আমার কিচ্ছু হবে না। ভয় পাবেন না। আমি আছি আর সারা জীবন থাকব। এবার অভি শান্ত হয়। বুকে জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। আমার হৃদয় আপনাকে ঘৃণা করার আগে যেন আমার মরণ হয়। জানালার বাইরে দাঁড়িয়ে ছিল ইফতিয়ার। দীর্ঘ 7 ঘন্টা সে একইভাবে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা মিটিয়ে দেখছিল পূর্ণতাকে। আর নিরাপত্তা দিচ্ছিল। যখন পূর্ণতা শান্ত হয়ে ঘুমোচ্ছিল ইফতিয়ারের দৃষ্টি নড়ছিল না। কি আছে মেয়েটার মাঝে? এই মেয়েটাকে পৃথিবীর কোথায় গেলে পাওয়া যাবে? কি করলে এই মেয়েটার হৃদয়ে একটু জায়গা পাওয়া যাবে? পরপারে তুমি আমারই হবে। তোমার হৃদয় জুড়ে আমার বসবাস থাকবে। থাকবেই। আমার আল্লাহ নিষ্ঠুর নয়। আমার এত ভালোবাসা বিফলে যাবে না। আমি হারব না। চোখের কোণে জমে থাকা অশ্রুকনা হাতের উল্টো পিঠে মুছে প্রস্থান করে ইফতিয়ার। পেছনে ঘুরে তাকাতে ইচ্ছে করছিল, কিন্তু তাকায় না। সালটা ছিল 2000। কানাডা থেকে সদ্য বাংলাদেশে পা রেখেছে ইফতিয়ার চৌধুরী। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে নজর আটকে গিয়েছিল লম্বা চুলওয়ালা এক রমণীর ওপর, যার পরনে ছিল নীল কামিজ এবং সাদা পাজামা ওড়না। শপিং ব্যাগে বই নিয়ে স্কুলে যাচ্ছে বোধহয়। ভীষণ হাসি পেয়েছিল ইফতিয়ারের। শপিং ব্যাগে কেউ বই নেয়? গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেছিল রমণীকে। লাভ অ্যাট ফার্স্ট সাইট। মেয়েটা যখন লম্বা চুলের মোটা বিনুনিটা পেছনে ঠেলে পাশে থাকা সইয়ের কথায় খিলখিল করে হেসে উঠেছিল, ইফতিয়ারের হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। বুকের বা পাশে হাত চেপে রেখেছিল সে। তখন কোন ক্লাসে পড়ত? 6। তারপর গোটা মানিকগঞ্জ শহর ঘুরে লম্বা বিনুনিওয়ালা রমণীকে খুঁজে বের করেছিল ইফতিয়ার। নজর রাখছিল কন্যার ওপর। দীর্ঘ 3 বছর মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে ইফতিয়ার। হঠাৎ একদিন বাবার ব্যবসায়ের সুবিধার্থে তাকে পাড়ি জমাতে হয়েছিল ঢাকার শহরে। পরিকল্পনা ছিল ঢাকা থেকে ফিরে রমণীকে ঘরণী বানাবে। ধুমধাম করে হৃদয়হরণীকে বউ বানিয়ে আনবে। আঁকাবাঁকা মেঠোপথ ধরে হেঁটে চলেছে অভিপূর্ণ। পূর্ণতা হাঁটছে আর আশেপাশের গাছের পাতা ছিঁড়তে। টকটকে লাল রঙের শাড়ি পরনে, লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে পড়েছে। ফর্সা গোলগাল মুখখানায় হাসির ঝিলিক। এক হাতে পেয়ারা। তাতে একটু পরপর কামড় বসাচ্ছে। অভিমুগ্ধ হয়ে দেখছে পূর্ণতাকে।
অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, সকলেই অভিকে সালাম জানাচ্ছে। অভিও আলতো হেসে সালাম ফেরাচ্ছে। কাঁচা রাস্তায় উঠতেই অভি হাত ধরে পূর্ণতার। পূর্ণতা তাকায় অভির মুখপানে। অভিরাজের নাম অভিরাজ না হয়ে মায়ারাজ হওয়া উচিত ছিল। বিলাই চোখ দুটোর দিকে তাকালে পূর্ণতা দিশাহীন হয়ে যায়। ডুবে যায় অতল চোখে। কি মায়া! এই পুরুষটা কখনো অন্যায় করতে পারে? পারে না। চলো না পূর্ণ, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো পাপ থাকবে না, শত্রু থাকবে না। অভির কণ্ঠে আকুতি। ভয় পাচ্ছেন এমপি সাহেব? পূর্ণতা গম্ভীর গলায় প্রশ্ন করে। অভি চমকে ওঠে। কাঁচুমাচু হয়ে যায়। ঘামছে বোধ হয়। বিচলিত দেখাচ্ছে তাকে। অভির আদলখানা দেখে পূর্ণতা খিলখিল করে হেসে ওঠে বলে, আমাকে হারানোর ভয়ের কথা বলেছি। শুকনো ঢুক দিলে অভি। পূর্ণতা পেয়ারায় শেষ কামড় দিয়ে বলে, খুব ভালোবাসেন আমায়। আমাকে হারানোর ভয় আপনার কলিজা কাঁপে। আমাকে ছাড়া আপনি অসহায়। জীবন দিয়ে দিবেন তবুও আমার ক্ষতি হতে দিবেন না, তাই না এমপি সাহেব? অভি জবাব দেয় না। রাস্তার পাশে বিশাল গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। টকটকে লাল রঙে গাছটা সেজেছে নতুন রূপে। কৃষ্ণচূড়া ফুল বরাবরই পূর্ণতার ভীষণ পছন্দের। তাই রাস্তার পাশে পড়ে থাকা একখানা ফুল তুলে নেয়। অভির সামনে হাঁটু মুড়ে বসে ফুলখানা অভির দিকে এগিয়ে দিয়ে বলে, আপনাকে আমি অমৃত্যু ভালোবেসে যাব। যদি বাঁচার জন্য আরো একটা জীবন পাই, সেই জীবনেও আমি শুধু আপনাকেই ভালোবাসব। পরপারে আমি আপনারই পিছু নিব। হাসরের ময়দানে আমি আপনার অপেক্ষায় থাকব। অভি পূর্ণতার থেকে ফুলটা নেয়। হাত ধরে পূর্ণতাকে দাঁড় করিয়ে তৃপ্তির হাসি হাসে। কিন্তু কোনো জবাব দিতে পারে না। পূর্ণতা অভির হাত জড়িয়ে হাঁটতে থাকে। আমি এত সাহসী কেন হলাম এমপি সাহেব? কেন মানুষের মন পড়তে পারি? কেন সব কিছু বুঝে যাই? জানেন, দিন শেষে প্রতিবাদী মেয়েরা ভেঙে গুড়িয়ে পড়ে। তারা তাদের ভালো থাকা হারিয়ে ফেলে। অভি যেন মুখে কুলু পেটেছে। একটা কথাও সে বলছে না। শুধু পূর্ণতার কথা শুনছে। আমার একটা সুন্দর জীবন হতো। হয়তো এত অভিজাত্যের ছোঁয়া পেতাম না। তবে সুখী হতাম। আমার ছোট্ট একটা ঘর হতে পারত, সুন্দর একটা সংসার হতো। যে সংসারে আমাকে সবাই ভালোবাসতো। কিন্তু সেসব কিছুই হলো না। আমার সংসার হলো ঠিকই, তবে বালির সংসার। সমুদ্রের পাড়ে বালি দিয়ে উঁচু অট্টালিকা বানিয়েছি আমি। সেই অট্টালিকায় আমার বসবাস। যে কোনো মুহূর্তে সমুদ্রের বিশাল ঢেউ আমার অট্টালিকা ভাসিয়ে নিয়ে যাবে। এটা কি আমার প্রাপ্য ছিল? শেষের কথাটা অভির মুখপানে তাকিয়ে বলে পূর্ণতা। অভি দীর্ঘশ্বাস ফেলে বলে, এক জীবন সব পেয়ে গেলে আফসোস করতে কি নিয়ে? বালির সংসারকে আঁকড়ে ধরে রাখো পূর্ণতা। যখন ভেসে যাবে তখন না হয় আফসোস করিও। দিন শেষে তবুও তো আফসোস করে বলতে পারবে, আমার একটা এমপি সাহেব ছিল, যে আমাকে সুখ কিনে দিতে পারেনি। পূর্ণতা হাসে। মেনে নিয়েছি আমি। সেলিনা বেগম 3 সন্তানের জননী হলেও এখনো অঢেল সুন্দরী। মায়ের সৌন্দর্যের পুরোটা পেয়েছে পূর্ণতা। যাকে বলে মায়ের মতো সুন্দরী। সালামের রিকশা গতকাল ভেঙে ফেলেছে জমিদারের মেজ নাতি ইফাত। একদম গুঁড়ো করে দিয়েছে। রিকশাই ছিল সালামের জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার। গতকাল থেকেই সালাম ঘরবন্দি হয়ে আছে। কেঁদেছে অনেক। ভেবেছিল এমপির কাছে যাবে বিচার নিয়ে। কিন্তু পরমুহূর্তে চিন্তা করেছে এতে মেয়ের সংসারে অশান্তি হতে পারে। এক মেয়েকে হারিয়েছে তিনি। না খেয়ে মরে যাবে, তবু আরেক মেয়ের সংসারে অশান্তির কারণ হবে না। ছোট্ট পলাশ বাবার পাশে হামাগুড়ি দিয়ে বই পড়ছে। ক্লাস 4-এ পড়ে সে। সেলিনা উঠোন ঝাড়ু দিচ্ছে। এমন সময় তাদের উঠোনে এসে দাঁড়ায় কয়েকজন পুরুষ। সবাইকেই চেনে সেলিনা। এরা জমিদারের সাথের লোক। সেলিনা মাথার ঘোমটা আরো একটু টেনে নেয়। আতোয়ার নামের লোকটা তার পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে, জামাই কোনে তোমার? ডাকো তারে। সেলিনা ঝাড়ু ফেলে রুমে ঢুকে। শুনছেন? জমিদারের লোকজন আইছে। সালাম উঠে বসে। কোনে? বাইরে। আসেন। সালাম সাদা রঙের গেঞ্জি গায়ে চাপাতে চাপাতে বের হয়। ওনার পেছনে সেলিনাও যায়। কিছু হইছে? সালাম ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। আতোয়ার এক দলা থুথু উঠোনে ফেলে জবাব দেয়, তোমার তো কপাল খুইলা গেছে। তোমার বিবিরে মনে ধরছে জমিদারের। তিনি লইয়া যাইতে কইছে। এক রাইতে মেলা টেহা দিব। খালি জমিদাররে তৃপ্তি দিবার পারলেই কেল্লাফতে। আতঙ্কে ওঠে সালাম।
ভয় কেঁপে ওঠে সেলিনার সত্তা। দুপা পিছিয়ে যায় তিনি। ছোট্ট পলাশও গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়। সেলিনা ছেলেকে ধরে দাঁড়ায়। সেলিম আমতা আমতা করে বলে, কি কইতেছেন আপনারা? আমাগরে টেহা লাগবো না। আরেকটা লোক নাম তার ফজল। তিনি বলে, তোমার টেহা না লাগলে নাই। জমিদারের তোমার বউরে লাগবই লাগবো। আমরা নিয়া যাইতেছি। ওনাগরে প্রয়োজন ফুরাইলে সহিসালামতে দিয়া জামু। সেলিনা ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আমার শরীরে কেউ হাত দিবেন না। ওনাদের এগিয়ে আসতে দেখে বলে। আতোয়ার সেলিনার হাত ধরে শক্ত করে। তেজ দেখাবা না। সেলিমকে বাকিরা ধরে ফেলে। টেনে হিচড়ে সেলিনা বেগমকে নিয়ে যেতে থাকে আতোয়ার। পলাশ মামা বলে চিৎকার করে কেঁদে ওঠে। আশেপাশের বাড়ির মানুষগুলো এগিয়ে আসে। কেউ সাহায্য করে না। চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। পলাশ গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে। মায়ের পেছনে খানিকটা দৌড়ে যেতেই তাকেও কেউ ধরে ফেলে। অসহায় সেলিম তাকিয়ে থাকে সেলিনার পানে। আহারে জীবন। মেয়ের মৃত্যুর মাস ঘুরেনি। দুই হাতে মাটি দিয়েছে মেয়ের কবরে। এখন কি স্ত্রীকেও হারিয়ে ফেলবে? এই দুই হাতেই স্ত্রীর কবরে মাটি দিতে হবে। দীর্ঘ 2 দিন পরে পূর্ণতা জমিদার বাড়িতে ফিরেছে। অভি কোনো একটা কাজে বাইরে রয়ে গিয়েছে। পূর্ণতা নিজ কক্ষে প্রবেশ করতেই বরাবরের মতো বিছানার ওপরে ডায়েরিখানা দেখতে পায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। এই ডায়েরি হচ্ছে পূর্ণতার পরম বন্ধু। আজকে তাড়াহুড়ো করে নয়, বরং ধীরে সুস্থ ডায়েরি খোলে। 36 নং পৃষ্ঠায় নতুন করে লেখা হয়েছে লাল কালি দিয়ে। প্রিয় পূর্ণতা, পরপারে তোমার সব আক্ষেপ মিটিয়ে দিব। নদীর পারে বালুর অট্টালিকায় সিমেন্ট বসাবো। বুকের মধ্যে যত্নে আগলাবো তোমায়। ভালোবাসায় ভরিয়ে দিব তোমার হৃদয়। তুমি অপেক্ষা করতে পারবে তো? ঠোঁটের কোণের হাসি চওড়া হয় পূর্ণতার। বিড়বিড় করে বলে, ইফতিয়ার চৌধুরী আপনাকে আমার প্রয়োজন। অভিপ্রবেশ করে কক্ষে। হাতের ডায়েরি খানা পূর্ণতা রেখে দেয় পড়ার টেবিলে। অভিঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলে, পূর্ণ কাপড় পাল্টে নাও, ইফতিয়ার চৌধুরীর বাড়িতে যাব। লোকটা আমাকে ভীষণ ভালোবাসে। আমার দিকে তাকিয়ে থাকবে। অভি দাঁড়ায়। তাকায় পূর্ণতার দিকে। বউ যে তাকে খেপাতে চাচ্ছে বেশ বুঝতে পারছে। তাই আলতো হেসে বলে, আমার বউ শুধু আমার দিকে তাকাবে। এতেই চলবে আমার। সবার আগে ঘুম ভাঙে রেশমা বেগমের। আজকেও তার ব্যতিক্রম নয়। তিনি সকাল সকাল রান্নাঘরের দিকে অগ্রসর হয়। নিজের জন্য কিছু খাবার বানাতে। অন্ধকার এখনো কাটেনি। তবে আবছা আলোতে সকল কিছুই দৃশ্যমান। তিনি সিঁড়ি ভেঙে নিচে নামতেই পায়ের কাছে কিছু একটা বেঁধে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচে তাকাতেই চিৎকার করে ওঠে। মানুষের মাথা পড়ে আছে তার পায়ের কাছে। রেশমার চিৎকারে ঘুম ছুটে যায় সকলেরই। দৌড়ে আসে। এবং আতঙ্কে ওঠে সকলেই। আমার দায়িত্ব পালন করার বয়স ছিল না। একটা প্রভাবশালী পরিবারের নিকৃষ্ট দৃষ্টি আমাকে দায়িত্বের বেড়াজালে আটকে দিয়েছিল। আমার সংসার করার বয়স ছিল না। কিন্তু ভাগ্য আমাকে সংসারের টানাপোড়েনে বেঁধে দিয়েছে। প্রেমে পড়ার বয়স ছিল না আমার। কিন্তু একজোড়া দৃষ্টি আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। স্কুলে যাওয়ার বয়সে আমি শ্বশুর বাড়িতে পড়ে আছি। পড়াশোনা নিয়ে চিন্তা করার বয়সে আমি স্বামীর বুকে মাথা রেখে নিজেকে বাঁচানোর চিন্তায় বিভোর থাকি। আমি এমন জীবন চাইনি। স্বপ্ন দেখেছিলাম বড় হব, বাবা মায়ের দুঃখ ঘুচাবো। ভাইবোনকে একটা সুন্দর জীবন দিব। কিন্তু কিছু নরপিশাচ আমার নিষ্পাপ বনটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। শেষ করে দিয়েছে তাকে। আমার বুকটা খালি করে দিয়েছে। বনের মুখটা যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে আমি বেপরোয়া হয়ে যাই। প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আমার শরীরে। 6 জন মিলে ধর্ষণ করেছিল আমার বোনকে। তারপর সেই নরপিশাচগুলো দৃষ্টি দিয়েছে আমার মায়ের দিকে। আমার মা আমার জান্নাত। সেই জান্নাতের গায়ে নরপিশাচের ছোঁয়া লাগতে দিতাম কি করে আমি? এতদিনে প্রাণ জুড়িয়েছে আমার। কলিজা ঠান্ডা হয়েছে। আমি নির্মমভাবে খুন করে নরপিশাচের মধ্যে একজনকে। মুন্ডু আলাদা করে দিয়েছি তার। যে হাত দিয়ে আমার বোনের শরীরের কাপড় খুলেছিল সেই হাত আমি 4 টুকরো করে ফেলেছি। যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিল সেই চোখ তুলে ফেলেছি আমি। যে ঠোঁট দিয়ে আমার বোনকে চুমু খেয়েছিল সেই ঠোঁটও আমি কেটে নিয়েছি। যে লিঙ্গের জোরে এতটা উতলা, সেই লিঙ্গ থেতলে দিয়েছি। আমি শান্তি পাচ্ছি এবার।
ভীষণ শান্তি পাচ্ছি। অস্ত্র হাতে নেওয়ার বয়স ছিল না আমার, কিন্তু পরিবেশ বা পরিস্থিতির চাপে হাতে অস্ত্র তুলে নিয়েছি। এবার আমি কাউকে বাঁচতে দিব না, শেষ করে দিব সবাইকে। পাপের রাজ্য ধ্বংস করব আমি। হাতে থাকা লম্বা চিঠিখানা পড়ে আতঙ্কে ওঠে ইফতিয়ার। 102 জ্বর তার। চিঠিখানা পড়াতে বোধহয় জ্বর পালিয়ে গেল। এক লাফে উঠে বসে সে। তার পাশে বসে ছিল মিষ্টি। গতকাল মিষ্টির কানে খবর পৌঁছেছে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ইফতিয়ার। ঠিক সেই মুহূর্তেই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে ইফতিয়ারের নিকটে। 3 কিলো রাস্তা দৌড়ে হাসপাতালে পৌঁছেছে। রাতেও ফিরেনি বাড়িতে। পূর্ণতা এবং অভিরাজ এসেছিল ইফতিয়ারকে দেখতে এবং তারা মিষ্টিকে নিয়ে যেতে চেয়েছিল, তবুও মিষ্টি যায়নি। অভির হাতে পায়ে ধরে অনুরোধ করে থেকে গিয়েছে। মিষ্টির পাগলামি দেখে ইফতিয়ার ঠোঁট বাঁকিয়ে মলিন হেসে বলেছিল, দুনিয়াটা এমন কেন আল্লাহ? যে যারে চায় সে তারে পায় না। যারে কপালেই রাখেন নাই তার সাথে দেখা কেন করিয়েছিলেন? যারে ছুঁয়ে দেখার সাধ্য নাই তার জন্য হৃদয় কেন পড়ে? ইফতিয়ারকে বসে যেতে দেখে চমকায় মিষ্টি। সে ইফতিয়ারের পাশে মোড়া টেনে বসেছিল। দাঁড়িয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ইফতিয়ার শান্ত দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে মলিন হেসে বলে, আমি ঠিক আছি। বিচলিত হইও না। আমার বাবা আপু ওনারা কোথায়? মিষ্টি মাথা নিচু করে জবাব দেয়, ইরিন আপু খাবার আনতে গিয়েছে। আর চাচা বাসায় গিয়েছে। ঠিক আছে, তুমি বসো গিয়ে। ঠিক আছি আমি। মিষ্টি মাথা নাড়িয়ে বসে। ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমার পবিত্র পূর্ণতার হাতে খুন মানায় না, ফুল মানায়। আমি তোমাকে আর একটাও খুন করতে দিব না পূর্ণতা। তোমার প্রতিশোধ আমি নিব। খুনের তকমা আমার গায়ে লাগুক, তোমার গায়ে না। তুমি পবিত্র, তুমি উপমা, তুমি সুহাসিনী, তুমি ভালোবাসা, তুমি সুখ, তুমি শান্তি। জমিদার বাড়িতে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। প্রতিটা মানুষ ভয়ে সিটি আছে। কেননা নিকৃষ্টভাবে খুন করা হয়েছে আলতাফ নামের জমিদারের ডান হাতকে। আলতাফের মাথা পাওয়া গিয়েছে বাড়ির মূল ফটকে। চোখ দুটো পড়ে ছিল তারই খানিকটা দূরে। দুটো পা পাওয়া গিয়েছে জমিদার সাহেবের কক্ষের সামনে। হাত পাওয়া গিয়েছে ইফাদের কক্ষের সামনে। চিন্তিত সকলে। সাহেব তার 3 ছেলে এবং 5 নাতিদের নিয়ে বৈঠক বসেছে। পলি এবং মমতাকে বৈঠকে থাকার অনুমতি দিলেও বাড়ির বউদের এবং পূর্ণতাকে অনুমতি দেওয়া হয়নি। এতে অবশ্যই পূর্ণতার কোনো মাথা ব্যথা নেই। সে রান্না ঘরের এক কোণে মোড়া টেনে বসে গরুর মাংস খাচ্ছে। সাহেব গম্ভীর স্বরে বলে, এইরকম খুন কে করতে পারে? ঈশান এবং ইমন মাথা নিচু করে আছে। ভয়ে তারা কাঁপছে। কিসের ভয় তাদের? এরকম লাশ দেখেই কি ভয় তাদের? হয়তো তাই। অভিও সাহেবের মতো গম্ভীর সুরে বলে, যাদের সাথে অন্যায় করেছে তাদের মধ্যে থেকেই কেউ করেছে। অস্বাভাবিক কিছু নয়। বিরক্ত হয় সকলে। মামুন দাঁতে দাঁত চেপে বলে, তুই সাধু পুরুষ নয় যে বড় বড় কথা বলবি। অসাধু পুরুষও আমি নই, তোমাদের মতো আমার জিভ বেরিয়ে থাকে না। মেয়ে দেখলেই শরীর জ্বালায় না। ঈশান সাথে সাথে বলে, তা বেরোবে কেন? পেয়েছিস তো কচি বউ, যখন তখন মধু। বাকিটা শেষ করার আগে অভি ইফাদের নাক বরাবর ঘুষি মারে। ছিটকে খানিকটা দূরে সরে যায় ইফাদ, ব্যথায় কুকিয়ে ওঠে। চমকে ওঠে সকলে। মনির রেগে বলে, অভি ওর গায়ে হাত কেন তুললি? অভি ইফাদের দিকে তাকিয়ে জবাব দেয়, আমার বউয়ের নাম দ্বিতীয়বার মুখে আনলে ওর জিভ টেনে ছিঁড়ে দিব আমি। চুপসে যায় সকলে। সাহেব বলে, মেয়েটা তোমায় তাবিজ করেছে নাকি? হ্যাঁ করেছে। তাবিজ করেছে আমার। আর দাদু ভাই তোমাকেও বলছি, পূর্ণতার দিকে তাকালে ভয়ঙ্কর মৃত্যু উপহার পাবে তুমি। আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না বলে কিন্তু বেঁচে যাবে না। বলেই অভি বেরিয়ে যায়। সাহেব নিজের ফোকফকে সাদা দাড়িতে হাত বুলিয়ে তাকায় পলির পানে। মমতা বেগম চুপসে আছেন। তুমি কিছু করতে পারলে না। পলি তাচ্ছিল্য হেসে বলে, আমাকে পতিতালয়ে দিয়ে আসুন। পূর্ণতার ক্ষতি আমি করতে পারবো না। ক্ষমা করবেন। পলিও বেরিয়ে যায়। মমতা বিশ্বজয়ের হাসি হেসে বলে, ভুল মানুষের ওপর ভরসা করলে দিন শেষে এভাবেই ঠকতে হবে। শিউলি একটু পরপর তাকাচ্ছে পূর্ণতার দিকে। ইতোমধ্যে 6 পিচ গোস্ত পেটে চালান করেছে সে। সব খেয়ে ফেলবে নাকি? পূর্ণতার শাশুড়ির নজর খেয়াল করে একটু এগিয়ে বসে।
শিউলি রুটি বেলছিল। পূর্ণতা এগিয়ে বসে বলে, মা আপনি আমায় ভালোবাসেন। শিউলি চমকায়, সাথে সাথে জবাব দিতে পারে না। শুকনো ঢোক গিয়ে একটু সময় নিয়ে বলে, হ্যাঁ বাসি তো। হুম্মম আমিও জানি তো। মা আমিও আপনাকে ভালোবাসি। শিউলি মলিন হাসে। পূর্ণতা গোস্তের টুকরায় কামড় দিয়ে বলে, মা আপনার বুকে চাকু চালালে আমায় ক্ষমা করবেন তো। শিউলি বেগম চমকে ওঠে। আতঙ্কিত দৃষ্টিতে তাকায় পূর্ণতার মুখ পানে। হাসে পূর্ণ। হাত ধুয়ে হাত মুছে শিউলি বেগমের আঁচলে, সাথে মুখটাও মুছে নেয়। অতঃপর দুই হাতে জাপটে জড়িয়ে পিঠে মাথা এগিয়ে জোরে শ্বাস নেয়। আহা, তোমার শরীরে মামা একটা গন্ধ আছে, যেটা আমার মায়ের শরীরে পাই আমি। শিউলি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। পূর্ণতা চুমু খায় শিউলির পিঠে। মা জানো ওরা না আমার মায়ের দিকে নজর দিয়েছে। আমার মাকে তুলে এনেছিল। আমার বোনের মতো মায়ের পরিণতি করতে চাচ্ছে। মা তুমি বলো না, কি করে আমার মাকে বাঁচাবো আমি? চোখের কোণে পানি আসে পূর্ণতার। শিউলি নিজের থেকে পূর্ণতাকে ছাড়িয়ে পূর্ণতার দিকে ঘুরে। জলভরা দৃষ্টি দেখে একটু মায়া হয় শিউলির। সেই পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার মতো মেয়ে থাকতে তোমার মায়ের শরীরে হাত দেবে এমন স্পর্ধা কারণ নেই। পূর্ণতা তাচ্ছিল্য হাসে। ঠিকই বলেছ। আমিই বাঁচাবো আমার মাকে। শিউলি প্রত্যুত্তরে শুধু একটু হাসে। স্কুলের গেইটে পা রাখতেই পূর্ণতার কানে আসে 25 জন মেয়ে গাইড। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথা গরম হয়ে যায় পূর্ণতার। ঠিক বুঝতে পেরেছে এসব কার কারসাজি। ক্লাসরুমে ঢুকে না পূর্ণতা। গেইট থেকেই উল্টো রাস্তায় পা বাড়ায়। উদ্দেশ্য ইফতিয়ারের বাড়িতে যাওয়া। আজকে এর একটা বিহিত পূর্ণতা চায়। সবগুলো মেয়েকে সহিসালামতে বাড়িতে পৌঁছে দেবে এটাই পূর্ণতার প্রতিজ্ঞা। তার জন্য ইফতিয়ারের বাড়িতে কেন? তবে কি পূর্ণতা ইফতিয়ারকে ভরসা করছে? ইফতিয়ারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। ইফতিয়ার এবং অভি মুখোমুখি বসে আছে। ইফতিয়ারের চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। এটা অবশ্য জ্বরের প্রভাবে। মিষ্টি এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সে থাকতে চায়নি এদের কথার মধ্যে। কিন্তু অভির করা নির্দেশ এখানে থাকতে হবে। অভি ইফতিয়ারকে দেখে বরাবরই মুগ্ধ হয়। পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? ছেলে হয়েও অন্য ছেলের প্রশংসা করতে পিছুপা হয় না অভি। নিঃসন্দেহে অভির থেকে ইফতিয়ার শতগুণে বেশি সুন্দর। অভি এবং ইফতিয়ার এক জায়গায় দাঁড়ালে সকলের দৃষ্টি ইফতিয়ার দিকে থাকবে। অভির নিশ্চুপতা দেখে ইফতিয়ার বলে, বাবা মা বোন পরিবার ফেলে আমি এখানে পড়ে আছি পূর্ণতার নিরাপত্তা দিতে। যতবার পূর্ণতা বিপদে পড়েছে ততবারই তাকে আমি বাঁচিয়েছি। তাহলে স্বামী হিসেবে আপনি কি করলেন? বউয়ের নিরাপত্তা দিতে পারেন না তাহলে আপনি কেমন স্বামী? অভি জবাব দেয় না। মাথা নিচু করে ফেলে। ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়। ভালোবাসলে ভালো রাখতে জানতে হয়। অভি অকপটে জবাব দেয়, তুমি আমার পূর্ণতার থেকে দূরে থাকবে। তাকে ইমপ্রেস করার চেষ্টা একদম করবে না। হো হো করে হেসে ওঠে ইফতিয়ার। টোল পড়া গালের প্রাণখোলা হাসিতে বোধহয় ইফতিয়ারের সৌন্দর্য আরো বেড়ে গেল। হাসি নিয়ন্ত্রণে আনে ইফতিয়ার। চোখের কোণে পানি জমেছে হাসতে হাসতে। আপনি আসলে পূর্ণতাকে ভালোই বাসেননি মিস্টার অভিরাজ। চিনতেই পারেননি তাকে। আর চিনতে পারেননি আমাকে। আমি আপনার বিপক্ষে ভোটে দাঁড়িয়েছিলাম ক্ষমতার লোভে নয়। শুধুমাত্র আপনাকে ভালো পথে আনতে। ক্ষমতা হারালে আপনি একটা চাকরি খুঁজতেন। সারাদিন অফিস করে সন্ধ্যায় বাসায় ফিরে পূর্ণতার হাসি মুখটা দেখে প্রাণ জুড়াতেন। সুন্দর একটা জীবন হতো আপনাদের। মারামারি কাটাকাটি নারী পাচার এসব মাথায় আসতো না। আর পূর্ণতা, যার প্রতিটা নিঃশ্বাসে এমপি সাহেব নামটা জড়িয়ে থাকে, তাকে কি করে ইমপ্রেস করব আমি? অভি নামক পুরুষটার বা পাজরের হাড় দ্বারা যাকে সৃষ্টি করা হয়েছে তাকে কি করে ফিরিয়ে আনব? উপায় জানা থাকলে এই ইফতিয়ার চৌধুরীকে কেউ আটকে রাখতে পারত না। অভি নিজেও কথাটা মানে। তারপরও নিজের বউয়ের প্রতি অন্য একটা পুরুষের দুর্বলতা সে মানতে পারে না। অভি দাঁড়িয়ে যায়। মিষ্টির দিকে তাকিয়ে বলে, বাড়ি চল বনু। তারপর নজর ঘুরিয়ে ইফতিয়ারের দিকে তাকায়। এই সপ্তাহের মধ্যেই পরিবার নিয়ে আমার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ রইল। মিষ্টিকে অতিদ্রুত আপনার হাতে তুলে দিতে চাচ্ছি। মিষ্টি চমকালেও ইফতিয়ার শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ে। মাথা চুলকে বলে,
নিজের ভালোবাসাকে পাইনি তাই বলে মিষ্টির ভালোবাসা অবহেলা করব এতটা পাষাণ আমি নই। অবশ্যই মিষ্টিকে বউ বানিয়ে সসম্মানে ঘরে তুলব। তার আগে জমিদার বাড়িটাকে ধ্বংস করব। পাপের রাজ্যে আগুন লাগিয়ে পূর্ণতাকে নিশ্চিত সুন্দর একটা সংসার দিয়ে তারপরেই নিজে সংসার শুরু করব। তার আগে নয়। ইফতিয়ারের কথা অভির ভালো লাগে না। তাই সে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আলিশান প্রাসাদ হতে। অভির পেছনে ছুটে মিষ্টি। অবশ্যই ইফতিয়ারকে সাবধানে থাকতে বলতে ভুলে না। পূর্ণতা ইফতিয়ারের কালো বাগান ছাড়িয়ে মেইন রোডে উঠতে উঠতেই দেখতে পায় অভির কালো রঙের জিপ গাড়ি খানা ছুটে চলেছে। হতাশ হয় পূর্ণতা। যাহহ বাবা, লোকটা চলে গেল। এবার পূর্ণতাকে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। ব্যাপারখানা হলো পূর্ণতা জানতো অভি ইফতিয়ারের বাড়িতে এসেছে মিষ্টিকে নিতে। তাই সে ইফতিয়ারের বাড়িতে এসেছিল। অগত্য পূর্ণতা মাথা নিচু করে হাঁটতে থাকে। কাছে পয়সা নেই যে রিক্সা অটো নিবে। তবে পূর্ণতা ক্লান্ত হয় না, বিচলিতও হয় না, বরং রেগে নিজের মনটাকে শক্ত করে। মেয়েদের সে উদ্ধার করবে, যে করেই হোক। নিজের জীবন দিয়ে হলেও ওই মেয়েগুলোর প্রাণ সে বাঁচাবে, দেশের বাইরে মেয়েগুলোকে যেতে দিবে না। মনে মনে কঠোর পরিকল্পনা এঁটে ফেলে পূর্ণতা। এবার শুধু অভির দেখা পাওয়ার অপেক্ষা। কিন্তু কখন দেখা পাবে এমপি সাহেবের সাথে, সে কখন বাসায় ফিরবে পূর্ণতা জানে না। বা আজকে ফিরবে কি না এটাও সে জানে না। নানান কথা ভাবতে ভাবতে পূর্ণতা পৌঁছে যায় জমিদার বাড়িতে। দারোয়ান গেইটে নেই। মনে মনে পূর্ণতা আওড়ায়, জমিদারের মতোই ধোঁকাবাজ দারোয়ান দুটো। অতঃপর পূর্ণতা পা বাড়ায় জমিদারের প্রতিতালয়ের দিকে। কিন্তু আজকে প্রতিতালয়ের কাছাকাছি যেতেই চমকায় পূর্ণতা। কেননা সেখান থেকে কোনো আওয়াজ আসছে না, কিন্তু কেন? ললাটে চিন্তার ভাঁজ ফেলে পা এগোতে থাকে। কিন্তু হায়, একটা মানুষও সেখানে নেই। ঘরগুলোর দরজা খোলা। চিন্তিত অভিরাজ। তার গম্ভীর মুখশ্রী আজকে একটু বেশিই গম্ভীর দেখাচ্ছে। ললাট কুঁচকে রেখেছে, পরনের সাদা রঙের টি শার্টে লাল তরল পদার্থের দাগ লেগে আছে। কপালের বাম সাইডেও আড়াআড়ি ভাবে একখানা দাগ টানা। খুব গভীর নয়, তবে তাতে বিন্দু বিন্দু রক্ত জমে আছে। গাল ভর্তি চাপ দাড়িতে নতুন নকশা আঁকা। বাঁকানো মুছটা পরিপাটি করে ছোট করা হয়েছে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলোও ছোট করা হয়েছে। তাতে আহামরি কোনো নকশা আঁকা না হলেও দারুণ মানিয়েছে অভিরাজকে। যেন নতুন সাজে সেজেছে মানুষটা। পূর্ণতা দরজার আড়ালে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে গম্ভীরমুখী লম্বা মানবটিকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শ্যামলাবর্ণের সুদর্শন মানবটিকে পূর্ণতার এক টুকরো চাঁদের মতো মনে হয়। হঠাৎ কিছু মনে হতে পূর্ণতার ঠোঁটের কোণের হাসি মিলিয়ে যায়। গভীর চিন্তিত হয়ে পড়ে সে। সন্দেহ দানা বাঁধে মনের মধ্যে। মনে মনে আওড়ায়, দুনিয়ার সব থেকে শুদ্ধ পুরুষটিকে পেয়েছি আমি। চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার স্বামীর গায়ে নেই। ঠিক সেই মুহূর্তে অভি হোঁচট খায়। বসে পড়ে খাটে। পায়চারি করতে করতে শুকনো মাটিতে হোঁচট। চমকায় পূর্ণতা। বুক কাঁপতে থাকে। জমিদার বাড়ির পেছনের পুকুর পাড়ে পাওয়া গিয়েছে পলি বেগমের লাশ। ভয়ঙ্কর যন্ত্রণায় দিয়ে খুনও করা হয়েছে তাকে। শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। গায়ে এক ফোঁটা কাপড় ছিল না। খুনও করার আগে তার শরীরের ওপরে পশুদের ছোঁয়া পড়েছে, সেটা ঢের বোঝা যাচ্ছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্ণতা। চোখের পলক ফেলছে না। ভীষণ চমকেছে সে। এবং ভয়ও পেয়েছে বেশ। পলি বেগমকে পূর্ণতা সম্মান করত। মানুষটা ভালো, কিন্তু ভীষণ বোকা। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথমবার জমিদারদের তৈরি প্রতিতালয়ে পা রেখেছিল পূর্ণতা। ঈশান এবং ইমনের সহায়তায় পৌঁছেছিল পলি বেগমের নিকট। আলিসান এক রুমে পায়ের ওপর পা তুলে পান চিবুচ্ছিল পলি। পূর্ণতাকে সে চেনে না, তবে ঈশান এবং ইমনকে চিনত। জমিদার নাতি তারা। না চিনে উপায় আছে। মিতুকেও দেখা গিয়েছিল সেই গৃহে। আধখোলা কাপড় পরনে তার। বুড়ো একটা লোককে টেনে নিজ কক্ষে নিয়ে যাচ্ছে। ঘৃণায় গা গুলিয়ে এসেছিল ঈশানের। এই সেই মিতু, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল ঈশান। পলি বেগম এদের দেখে সোজা হয়ে বসে। কাঠোকাঠ গলায় শুধায়, এখানে কি চাই? পূর্ণতা পলি বেগমের অনুমতি ব্যতীত বসে পড়ে তার পাশে। চোখে চোখ রেখে বলে, আপনার সাথে কথা বলতে চাই। পলি বেগম খানিকটা সরে বসে।
যেন সে চাইছে না তার ছোঁয়া পূর্ণতার শরীরে লাগুক। বিষয়টা বুঝতে পেরে পূর্ণতা মুচকি হাসে। আমি চাচ্ছি আপনি জমিদারকে বিয়ে করুন এবং এই পতিতালয় ত্যাগ করে জমিদার বাড়িতে পা রাখুন। তাচ্ছিল্য হাসে পলি। এখানেই শান্তি। জমিদার বাড়ি নামক নরকে আমি পা রাখতে চাই না। এখানে আপনাকে কেউ সম্মানের চোখে দেখে না। সকলের চোখে আপনি খারাপ। অভিশাপ করছেন নিষ্পাপ মেয়েগুলোর থেকে। তাদের ধারণা আপনি তাদের জীবন নষ্ট করছেন। নারী পাচারকারীর মূল সদস্য আপনিই। কিন্তু এটা তো সঠিক নয়, তাই না? তাহলে আপনার কি উচিত নয় এখান থেকে বের হওয়া? পলি বেগম জবাব দেয়। পূর্ণতা ফের বলে, আপনারও একটা পরিবার ছিল, স্বামী, সংসার, সন্তান সব ছিল। যার জন্য আপনি আপনার পরিবার হারালেন তাকে শাস্তি দিবেন না। প্রতিশোধ নিতে ইচ্ছে করে না। দীর্ঘশ্বাস ফেলে পলি। অতঃপর শুধায়, কি করতে হবে? খুশি হয় পূর্ণতা। ঈশান ইমনও বেশ খুশি হয়। কিছু না। শুধু জমিদার যখন আপনার কাছে আসবে, অন্তরঙ্গ অবস্থায় ঘনিষ্ঠ হতেই তার কাছে বায়না ধরবেন বিয়ে করার জন্য। এটা সেটা বোঝাবেন। দেখবেন সে গলে যাবে। বাকিটা আমরা দেখছি। সেই দিন যদি পূর্ণতা পলি বেগমকে জমিদার বাড়িতে না আনতো তাহলে আজকে পলি বেগমের এই পরিণতি হতো না। হাঁটু মুড়ে বসে পড়ে পূর্ণতা। বিড়বিড় করে বলে, আমার সকল প্রিয় মানুষ হারিয়ে যাচ্ছে। ওরা আমাকে একটু একটু করে ভেঙে দিচ্ছে। আমি কার জন্য লড়াই করব? কিসের আশায় লড়াই করব? জমিদার সাহেব বেশ খোশমেজাজে আছেন। কারুকাজে আবৃত লাঠি ভর দিয়ে সকলকে জায়গা দেখিয়ে দিচ্ছে কোথায় কবর দেওয়া হবে পলি বেগমকে। জমিদার বাড়ির মহিলারা নিজ নিজ কক্ষ হতে দেখছেন বাড়ির সামনে আয়োজিত কবর খোদাই এবং লাশকে গোছল করানোর দৃশ্য। বরাবরের মতো আজকেও পূর্ণতা অভিকে পাশে পায় না। নিজ কক্ষে হাউমাউ করে কাঁদতে থাকে। জীবনটা এমন না হলেও পারত। 2 দিনের এই দুনিয়ায় মানুষের কত চাহিদা। চাহিদা মেটাতে মানুষ নানা রকমের পাপকার্যে লিপ্ত হয়ে পড়ে। অথচ একবারও চিন্তা করে না, আমাদের শেষ ঠিকানা হবে কবর। একজন রয়েছে যে আমাদের বিচার করবে। সব পাপকার্যের হিসাব তাকে কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পূর্ণতা মুখ তুলে জানালার দিকে তাকায়। তখনই তার নজর পড়ে জানালার পাশে পড়া টেবিলের ওপর। সেই কালো বুলায় আজকেও গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, বুঝলে পূর্ণতা, ওরা তোমাকে দুর্বল করে দিতে চাচ্ছে। ওদের উদ্দেশ্য সফল হতে দিও না। নিজ লক্ষ্যে স্থির থাকো। মৃত্যুকে ভয় পেও না। জন্ম নিয়েছ, মরতে হবেই। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা ডায়েরি খানা বন্ধ করে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। এমপি সাহেব, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। কথায় আপনি। পুরুষ মানুষের হাতিয়ার কোনটা জানো তো? তার পুরুষত্ব। যে পুরুষ নিজের পুরুষত্ব জাহির করতে পারে তাকেই বীর পুরুষ উপাধি দেওয়া হয়। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, তুমি পুরুষ তো। শান্ত দৃষ্টিতে মনার দিকে তাকায় অভি। খোলামেলা পোশাকে আবেদনময়ী ভঙ্গিমায় অভিরাজকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়ে এখন উস্কানি মূলক কথা বলছে। ধীর বুঝতে পারে অভি। নানুভাইকে দেখো না অভি। বুড়ো বয়সেও 2-4টা মেয়েকে তৃপ্তি দিতে সক্ষম। দাঁড়িয়ে পড়ে অভি। তাহলে তোমার নানুভাইয়ের থেকে তৃপ্তি মিটিয়ে নাও। আমি সত্যিই পুরুষ নই। আমি মহাপুরুষ। বউ ছাড়া অন্য নারীদের দিকে তাকাতেও আমার অস্বস্তি হয়। আমার পেছনে ঘুর ঘুর করে তোমার তৃপ্তি মিটবে না মনা। তুমি অন্য কোনো উপায় অবলম্বন করো। বলেই বেরিয়ে যায় অভি। চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় মনা। খুব কায়দা করে জমিদার সাহেব অভির সাথে মনার কথা বলার সুযোগ করে দিয়েছিল। মোনাও আপ্রাণ চেষ্টা করেছে অভিকে আকৃষ্ট করতে। কিন্তু সে ব্যর্থ। কি আছে তোমার ওই এক রত্তি বউয়ের মধ্যে যা অন্য নারীর মধ্যে নেই? ইফাত বেশ কায়দা করে ঢুকে পড়ে পূর্ণতার কক্ষে। ভেতর থেকে ভালো করে দরজা বন্ধ করে দেয়। পাক্কা খবর আছে তার কাছে অভি বাড়িতে নেই। ফিরতেও বেশ দেরি হবে। ইমন ঈশান পলি বেগমকে কবর দিতে ব্যস্ত। তাদের মানসিক অবস্থা ভালো নেই। এটাই সুযোগ পূর্ণতাকে ছুঁয়ে দেওয়ার। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ইফাত এক পা করে এগোতে থাকে। পূর্ণতা জানালার ধারে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার দূর আকাশের পানে। জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত পড়ে আছে। শাড়ির লম্বা আঁচলখানা ফ্লোর ছুঁয়েছে। ইফাত পূর্ণতার পেছনে বেশ খানিকটা দাঁড়িয়ে থাকে।
ভালো করে দেখে নেয় পূর্ণতাকে। অতঃপর হাত এগিয়ে স্পর্শ করতে যায়। আমাকে ছোবেন না। আপনার নোংরা হাতের স্পর্শ আমার শরীরে ফোসকা ফেলে দেবে। চমকা ইফাত। হাত গুটিয়ে নেয়। কি করে জানল পূর্ণতা? ইফাত তো নিঃশব্দে এসেছিল। পূর্ণতা ইফাদের দিকে ঘুরে দুপা পিছিয়ে যায় ইফাত। শুকনো ঢোক গিলে কিছু বলতে যায়, কিন্তু পূর্ণতা ইফাতকে থামিয়ে বলে, আপনার মৃতত্ব আমার হাতে লেখা আছে। কিন্তু আমি আপনাকে মারতে চাই না। আপনি মারা গেলে আপনার মা খুব কষ্ট পাবে। দ্বিতীয় সুযোগ দিলাম আপনাকে। শুধরে যান। বাঁকা হাসে ইফাত। ভ্রু কুঁচকে বলে, উল্টো বললে কথাটা। তোমার মৃতত্ব লেখা আছে আমার হাতে। আমি তোমার সুন্দর শরীরটায় হাত বুলিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিব তোমায়। তোমাকে দেখলেই আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। ইচ্ছে করে। বলতে বলতে পূর্ণতার কোমরে হাত দিতে যায়, আর তখনই একখানা ধারালো ছুরি ইফাদের হাত শরীর থেকে আলাদা করে দেয়। ফ্লোরে লুটিয়ে পড়ে হাত। ইফাত যন্ত্রণায় চিৎকার করে ওঠে। পূর্ণতাও ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে ইফাত। কনুই হতে গোটা হাত জমিনে পড়ে আছে। সাদা ফ্লোর রতে লাল হয়ে গিয়েছে। ইফাদের গগন কাঁপানো আর্তনাদে গোটা কক্ষ মুখরিত। যন্ত্রণা বোধ হয় সহ্যের সীমা পেরিয়েছে। বাঁচার তাগিদে তার এই ছটফটানি। পূর্ণতা দুই হাতে কান চেপে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। বুক কাঁপতে তার। মৃত্যুকে ভয় পায় সে। ভীষণ ভয় পায়। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার লাইন বরাবরই পূর্ণতা মনে রাখে। যখন চোখের সামনে কারো মৃত্যু দেখে, সাদা কাফনে মুড়ানো কোনো লাশও দেখে, নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। অস্থির হয়ে ওঠে। তখনই সে লাইনগুলো আপন মনে আওড়ায়। জন্মিলে মরিতে হবে। অমরকে কোথা কবে। অভি এগিয়ে আসে। চোখ দুটো লাল রং ধারণ করেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। বুকের কাছে দুটো বোতাম খোলা, শার্ট ঘামে ভিজে আছে। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। দ্রুত নিঃশ্বাস চলছে। হয়তো অতিরিক্ত রাগের কারণে। এক হাতে পূর্ণতাকে জড়িয়ে নেয় অভিরাজ। পরিচিত ছোঁয়া পেয়ে চোখ খুলে পূর্ণতা। অতি প্রিয় স্বামীর স্পর্শে ঠোঁট উল্টে কান্না করে ফেলে। নারী জাতি বরাবরই আহ্লাদী। তবে তার প্রিয় মানুষদের কাছে। এই যে শক্ত মনের অধিকারী পূর্ণতা। বরাবরই সে সকলকে দেখিয়ে এসেছে তার চঞ্চলতা এবং সাহসিকতার নমুনা। কিন্তু এই সাহসী মানবীর আড়ালে লুকিয়ে রয়েছে ভীতু নরম এক খোলস, যেটা অভি ব্যতীত কারো সামনে প্রকাশ করা হয়নি। পুরুষালী লোমশ যুক্ত বুকে ঠায় নেয় পূর্ণতা। সুগন্ধি এবং ঘামের সংমিশ্রণে অদ্ভুত এক ঘ্রাণ নাকে লাগছে অভির বুক হতে। যে ঘ্রাণ পূর্ণতার অশান্ত মনটাকে শান্ত করতে সফল হয়। হৃদয় দোলা দেয়। সুখ সুখ অনুভূতি হয়। ইফাদের চিৎকার কমে এসেছে। শান্ত হয়ে জমিনে লুটিয়ে রয়েছে জোরসড় হয়ে। হয়তো জ্ঞান হারিয়েছে। কাটা স্থান হতে এখনো রক্ত গড়াচ্ছে। অভিরাজ পূর্ণতার চুলের ভাঁজে চুম্বন এঁকে দেয়। নরম আদুরে গলায় বলে, আমি আছি পূর্ণ। যতক্ষণ আমার দেহে প্রাণ রয়েছে ততক্ষণ কেউ তোমায় স্পর্শ করতে পারবে না, কথা দিলাম। শান্ত হয় পূর্ণতা। শান্তিও পায়। মৃত্যুর ভয় কাটে। এই বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে মন্দ হবে না। বরং শান্তিতে দুনিয়া ত্যাগ করতে পারবে। গলায় আটকে থাকা কান্না গিলে পূর্ণতা শুধায়, কোথায় ছিলেন এমপি সাহেব? আমার যে বড্ড ভয় করে। বউকে আশ্বস্ত করতে অভিরাজ সান্ত্বনামূলক বাণী আওড়ায়। ভয় পেও না বউ। আমি আছি তোমার কাছাকাছি। শহর হতে ইফতিয়ারে মা আমিনা বেগম, বাবা ইসমাইল এবং বড় ইরিন এসেছে ইফতিয়ারকে দেখতে। বরাবরই ছেলে তাদের অবাধ্য। প্রাণপ্রিয় ছেলেকে সর্বক্ষণ কাছাকাছি রাখতে চায় আমিনা বেগম। কিন্তু ছেলে তাকে গুরুত্ব দিয়ে কাছে থাকে না। আলিসান মখমলে শয়নকক্ষে ইফতিয়ার শুয়ে রয়েছে। তারই পাশে বসে আঁচলে মুখ ঢেকে কেঁদে যাচ্ছেন আমিনা। কয়েকদিনের জ্বরে নাজেহাল অবস্থা তার নারী ছেঁড়া ধনের।
অতিমাত্রায় সুদর্শন পুরুষটি নুইয়ে পড়েছে জ্বরের প্রতাপে। আদলে দেখা মিলেছে ক্লান্তির ছাপ। ইরিন থার্মোমিটার দ্বারা জ্বর মাপছে। পেশায় সে একজন ডাক্তার। চিন্তিত ভঙ্গিমায় দাঁড়িয়ে ইসমাইল। জ্বরের প্রতাপ ভালোই, তবে ছুটে যাবে কিছুক্ষণে। নিশ্চিত হয়ে থার্মোমিটার রাখে ইরিন। ভাইয়ের আদলে নজর রেখে শুধায়, ভাই আর কত? ফিরে চল, তোকে ছাড়া আমাদের ভালো লাগে না। ইফতিয়ার মৃদু হেসে মায়ের হাত জড়িয়ে নেয়। মাথা তুলে মায়ের কোলে মাথা রাখে। শান্তি মেলে। মায়ের কোলে জাদু আছে। পূর্ণতাকে দেখার লোভে পড়ে আছি এখানে। কি করে ফিরি বল? একটু থেমে আবার বলে, আপু জানিস, কি দারুণ মায়া ওর মুখে। আমার দৃষ্টি ফেরে না, তৃষ্ণা মেটে না, মন ভরে না, কলিজা ঠান্ডা হয় না রে। যেদিন তৃষ্ণা মিটবে সেই দিন ফিরব। দীর্ঘ শ্বাস ফেলেন ইসমাইল। আমিনা ফুপিয়ে কেঁদে ওঠে বলে, আমরা কেউ না। আমাদের কথা তোমার মনে পড়ে না। তোমরা তো আমাকে না দেখে থাকতে পারো মা। একটু চিন্তা হয় আমাকে নিয়ে পরমুহূর্তে মানিয়ে নিতে পারো, কিন্তু আমি তো পারি না। আমার যে দম বন্ধ হয়ে আসে। ওকে না দেখতে পেলে আমি মরে যাব। ছেলের অনুভূতি সম্পর্কে অবগত আমিনা বেগম নিজেও ভালোবাসা হারিয়ে ইসমাইলের হাত ধরেছেন। ৩০ বছর সংসার করছে, তবুও কি পুরনো ভালোবাসা ভুলতে পেরেছে? নাহহ পারেনি। মনের কোণে এখনও উকি দেয় সেই কিশোরী বয়সের আবেগ। অস্থির হয়ে ওঠে মস্তিষ্ক। অসহ্য লাগতে থাকে দুনিয়া। ঠিক তখনই দুটো সন্তানের মুখ চোখের সামনে ভেসে ওঠে। আবেগ পালিয়ে যায়। দায়িত্ব মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ে। আব্বা তুই একবার বলে দেখ, পূর্ণতাকে আমি তোর কাছে নিয়ে আসব। চমকায় ইফতিয়ার। ভীতি নয়নে তাকায় বাবার মুখপানে। বিচলিত হয়ে বলে, না বাবা, অভিতেই পূর্ণতা। তাকে অভিহারা করো না। আমার ভাগ্যেও নেই। আল্লাহ বুঝেছে আমি পূর্ণতার জন্য সঠিক নই। অভির বা পাজরের হাড় দ্বারা সৃষ্টি করেছে তাকে। আমি দূর থেকেই তৃষ্ণা মেটাব। বিশ্বাস আছে আমার। আল্লাহ নিশ্চয় আমাকে ঠকাবে না। উত্তর পরিকল্পনা করেছেন তিনি আমার জন্য। শুধু ধৈর্য ধরতে হবে। ইফতিয়ারের কথার প্রসঙ্গে কেউ আর পাল্টা জবাব দিতে পারে না। শুধু মনে মনে আফসোস করে এত ভালোবেসেও ভাগ্যের কাছে হেরে গেল। আল্লাহ ইফতিয়ারে মঙ্গল করুক। চটে আছেন জমিদার সাহেব। মেজাজ বিগড়েছে জমিদারের ৩ পুত্রেরও। মনোয়ার ছেলের কার্যক্রমে বিরক্ত। বউয়ের জন্য ভাইকে আঘাত করবে। দিন দিন কাপুরুষে পরিণত হচ্ছে তার ছেলে। হাসপাতালে নেওয়া হয়েছে ইফাতকে। আপাতত বৈঠক ডেকেছেন জমিদার। কড়া কিছু কথা অভিরাজকে শোনাতেই হবে। আজকের সভায় জমিদার বাড়ির গিন্নিদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই সুবাদে পূর্ণতাও স্থান পেয়েছে সেখায়। মিষ্টির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। এখনো স্বাভাবিক হতে পারেনি। অভি বসেছে জমিদারের মুখোমুখি। ভয় ডর কিংবা অনুশোচনা কোনোটাই তার আদলে প্রকাশ পাচ্ছে না। যেন সে যেটা করেছে ভালো করেছে। রেশমা ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। দুটো সন্তানের জননী হলেও ইফাদের বেলায় সে একটু বেশিই যত্নশীল। সভায় পিনপিন নীরবতার অবসান ঘটায় মনোয়ার। সে কটাক্ষ স্বরে বলে, বউয়ের জন্য ভাইয়ের গায়ে হাত তোলা সুপুরুষে পরিচয় নয়। বাবার চোখে চোখ রেখে অভিরাজ জবাব দেয়, বউকে প্রতিতালয়ের সা বানানো ও সুপুরুষে পরিচয় নয়। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করবেন না আপনি, চোখ তুলে নিব। থমথমে খেয়ে যায় মনোয়ার। ভয়ও পায় খানিকটা। এই ভয়ের কারণ অভির দেওয়া হুমকি নয়। প্রতিতালয়ের সা কথাটাই তার ভয়ের কারণ। সাহেব ভাবে খানিকক্ষণ। অভিরাজের ভাবভঙ্গি ভালো নয়। বিচক্ষণ সাহেব ঢের বুঝতে পারছে তার তিলে তিলে গড়ে তোলা নারী পাচারের ব্যবসায় বিপক্ষ দল হয়ে দাঁড়াবে অভি।
বউয়ের সঙ্গ পেয়ে মায়ের স্মৃতিচারণ ভুলতে বসেছে। অভিকে থামানো দরকার। অতি গম্ভীর গলায় জমিদার শুধায়। কি চাও তুমি দাদুভাই? মুক্তি। ঠিক আছে, বউ নিয়ে দূরে কোথাও চলে যাও। মুক্তি দিলাম তোমাকে। যাওয়ার হলে আমি আরো আগেই চলে যেতাম। উদ্দেশ্য অন্য আমার। জমিদার তার ছোট পুত্রকে চোখের ইশারা করে। বাবার ইশারা পেয়ে মামুন পূর্ণতার নিকট গিয়ে দাঁড়ায়। মিষ্টির পেছনে যায় পূর্ণতা। উদ্দেশ্য সঠিক নয় তা ঢের বুঝতে পারছে। শোনো পূর্ণতা, বয়স কম তোমার, যৌন চাহিদা সম্পর্কে ধারণা কম, আবেগে ভাসছ তুমি, তাই আগে থেকেই সাবধান করছি তোমায়। পুরুষতে সমস্যা রয়েছে তোমার স্বামীর, তাই নারীদের ভোগ করে মজা নিতে পারে না। মজা তোমাকেও দিতে পারবে না। তৃপ্তি মেটানোর ক্ষমতা তোমার স্বামীর নেই। তাই ভালোই ভালোই বলছি, একে ছেড়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। পবিত্র নয় তোমার আদরের স্বামী। অক্ষম সে। কান গরম হয়ে ওঠে পূর্ণতার। ঘৃণায় দৃষ্টি নত করে জমিনে তাকায়। স্তব্ধ হয়ে যায় অভিরাজ। তাকিয়ে থাকে চাচার মুখপানে। অকপটে কতবর অপবাদ দিয়ে ফেলল। মিষ্টির আখিতে অশ্রু টলমল করে। মাথা নুইয়ে চোখের পানি লুকাতে ব্যস্ত সে। পরিবারের প্রতি দিন দিন শ্রদ্ধা কমে আসছে তার। অভি কিছু বলতে উদ্ধত হবে তখনই মনা বলে। ঠিক বলেছ মামা। অভি পুরুষই নয়, অক্ষম। তবুও বড় বড় কথা বলে। সে বোধহয় জানেই না পুরুষত্ববিহীন পুরুষের মূল্য নেই। সহ্যের সীমা পেরিয়ে যায় অভির। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ে সে। মনা তাচ্ছিল্য হেসে বলে, ভাবখানা দেখো, এখনো লজ্জা পাচ্ছে না সে। লজ্জায় মরে যাওয়া উচিত তার। কাপুরুষ একটা। শেষের কথাটা বিদ্রূপ করে বলে মনা। আশ্চর্য হয় পূর্ণতা। নানা মামা মামি ভাই সকলের সামনে নিলজ্জের মতো কিভাবে কথা বলছে মনা। তবে মানতেই হবে জমিদার বাড়ির পুরুষ নয় নারীরাও পতিতালয়ের বেশ্যাদের দলে। মামুন আবারও কিছু বলতে উদ্যত হয় তখনই। নারীর সুখ হচ্ছে পুরুষের পুরুষত্বে প্রাপ্ত বয়স্ক নারী হয়ে উঠবে যখন তখন বুঝবে। জমিদার সাহেব গম্ভীর গলায় বলে। মনার দৃষ্টিতে তাচ্ছিল্য স্পষ্ট। পূর্ণতা অভির মুখপানে তাকায়। ভরা সভায় মাথা নুইয়ে বসে আছে সে। হয়তো লজ্জা পেয়েছে নয়তো রেগে আছে। পরিবার এমনও হয়। শুধু অভিরাজ নয়, মাথা নুইয়ে রয়েছে ইমন এবং ঈশানও। বড় ভাইকে এভাবে অপদস্থ করাই তারাও ব্যথিত হচ্ছে। কিন্তু প্রকাশ করার সাহস নেই। মনা পূর্ণতার দিকে আঙুল তুলে বলে, অনেক টাকা দিব তোমায়। চলে যাও দূরে কোথায়। খুঁজে নাও নতুন নাগর। অভিরাজের মতো কাপুর। বাকিটা শেষ করতে পারে না মনা। পূর্ণতা মনার আঙুল ধরে ঝাঝালো গলায় বলে, আমার স্বামীকে নিয়ে আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে দিব। আমার এমপি সাহেব খাঁটি পুরুষ। আপনাদের মতো জিভ বেরিয়ে যাওয়া কুকুর নয়। মেয়ে দেখলেই লালা ঝরে না আমার স্বামীর। বউ ছাড়া অন্য নারীর সংস্পর্শ সহ্য হয় না। এমন পুরুষকে স্বামী রূপে পেতে ভাগ্য লাগে। আমি পূর্ণতা ভাগ্যবতী। পৃথিবীর সবথেকে শুদ্ধ পুরুষটি আমার। দমে যায় সকলেই। হাসি ফুটে ওঠে ইমন ঈশানের অধরে। মনে মনে পূর্ণতাকে বাহবা দিতে থাকে ওরা। মমতা বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন সবটা। পলির মৃত্যুতে তিনি একটু হলেও চমকেছে। দাপট ফুরিয়ে এসেছে তার। মায়ার গলা দেখছ। শ্বশুর শাশুড়িদের সামনে গলা বাড়িয়ে কথা বলছে। লাল লজ্জা নাই তোমার? পূর্ণতা তাকায় মমতা বেগমের পানে। পূর্ণতার লাজ লজ্জা আসে না কাপুরুষদের সামনে। শ্বশুর শাশুড়ি নয়, এখানে কাপুরুষদের দল বসে আছে। নারী লোভী জানো আর এক একটা। মামুন গর্জে ওঠে, এই মেয়ে মুখ সামলে কথা বলো। জমিদার বাড়ির কর্তার সামনে দাঁড়িয়ে আছো তুমি। পূর্ণতাও সমান তালে গর্জে উঠে জবাব দেয়,
আপনি মুখ সামলে কথা বলুন। আপনিও ভুলে যাবেন না এমপির বউয়ের সাথে কথা বলছেন। থমথমে খেয়ে যায় মামুন। জমিদার সাহেব কুটিল দৃষ্টিতে পূর্ণতাকে দেখতে থাকে। এক রত্তি মেয়ে, তার তেজ আছে প্রখর। একটা কথাও মাটিতে পড়তে দেবে না। এই মেয়েটা যতদিন জমিদার বাড়িতে থাকবে ততদিন সুস্থভাবে ব্যবসায় পরিচালনা করা সম্ভব হবে না। শিউলি বেগম এগিয়ে আসে। পূর্ণতার মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, পূর্ণতা, এভাবে কথা বলিও না। তোমার শ্বশুর হয় সম্পর্কে। সম্মান দিয়ে কথা বলো। আমার স্বামীকে অপমান করা হলে আমি এভাবেই কথা বলবো। সম্মান পাওয়ার যোগ্য ওনাদের নেই। কুকুরের থেকে নিকৃষ্ট এরা। কেউ জবাব দিতে পারে না। অভিরাজ দাঁড়িয়ে যায়। বাবার চোখে চোখ রেখে বলে, আমার শরীরে আঘাত করলে আমি চুপচাপ মেনে নিব, কিন্তু আমার পূর্ণতার দিকে নজর দিলে চোখ তুলে নিব বলে দিলাম। সে আমার জন্মদাত্রী পিতা হোক বা ভাই। বলেই প্রস্থান করে। মিষ্টিও অভির পেছনে পেছনে বেরিয়ে যায়। পূর্ণতা এগিয়ে যায় জমিদার সাহেবের নিকটে। বয়স পেরিয়েছে ৭০। আর বাঁচবেনই বা কয়দিন। ৩ যুগ পেরিয়ে এসেছেন ভণ্ডামি করে। এবার একটু ভালো হওয়ার চেষ্টা করুন। আপনাকে আমি শেষ সুযোগ দিলাম। রঙিন স্বপ্নে বিভোর মিষ্টি। স্বপ্নগুলো অবশ্যই ইফতিয়ারকে ঘিরে। ইদানিং এক অদ্ভুত চিন্তা যুক্ত হয়েছে মস্তিষ্কে। ইফতিয়ারের ছোঁয়া পেতে মরিয়া হয়ে উঠেছে। মানুষটা উষ্ণ আলিঙ্গন করলে কেমন অনুভূতি হবে? হাতে হাত রেখে অধর ছুঁয়ে দিলে। ঈষৎ আখি পল্লব বন্ধ করে ফেলে মিষ্টি। ঠোঁটের কোণে ফুটে ওঠে লজ্জামাখা হাসি। ভাবনারা নিলজ্জ হয়ে যাচ্ছে দিনকে দিন। রাত আনুমানিক ৯টা বাজে। নিজ কক্ষের সামনে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করছে। আসমানে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে আলোকিত হয়েছে চারিপাশ। খা খা জোছনা যাকে বলে। এই মুহূর্তে ইফতিয়ারের সাথে কথা বলতে ইচ্ছে করছে মিষ্টির। নিজ ইচ্ছে দমিয়ে না রেখে কল করে শখের পুরুষের নাম্বারে। এটাই ছিল প্রথমবার নিজ উদ্যোগে কল করা। বরাবরই ইফতিয়ার যখন কল করে তখনই একটু কথা বলা হয়। রিং হতেই রিসিভ করে নেয় ইফতিয়ার। বিচলিত গলায় শুধায়, কল করলে যে মিষ্টি? আমার পূর্ণতা ঠিক আছে। হতাশার নিঃশ্বাস ফেলে মিষ্টি। রাগ হয় না, তবে একটু মন খারাপ হয়। পূর্ণতার জন্য আমার দাভাই আছে। আপনি আমার কথা ভাবুন চৌধুরী সাহেব। যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল ইফতিয়ার। যাক, পূর্ণতা ঠিকঠাক আছে এবং অভিরাজের বাহুডোরে আছে। জ্বর কমেছে। হুমম। খেয়েছেন? হুমম। ভালোবাসি আপনাকে। নিশ্চুপ হয়ে যায় ইফতিয়ার। আখিদয়ের সামনে ভেসে ওঠে পূর্ণতার আদলখানা। এরকম একটা মুহূর্ত তাদের হতো। পূর্ণতার সাথে পাশাপাশি দাঁড়িয়ে কিছু মুহূর্ত কাটাত। পূর্ণতা অকপটে বলে দিত, ভালোবাসি আপনাকে। ইফতিয়ার চৌধুরীর জীবন সার্থক হতো। কয়েকটা মসজিদে সোনার চাঁদ বানিয়ে দিত। আচ্ছা, এমন কিছু হোক। ইফতিয়ারের ঘুম ভেঙে যাক। আর সে দেখুন তার পূর্ণতা অবিবাহিত কিশোরী রয়েছে। শপিং ব্যাগে বই ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাচ্ছে। কিন্তু এমন তো হওয়ার নয়। হৃদয় বিচলিত হয় ইফতিয়ারের। আখিদয় ভিজে ওঠে। হাঁসফাঁস করতে থাকে। এসির ঠান্ডাতেও ঘামতে থাকে। এত কষ্ট কেন হয়? মনে মনে ইফতিয়ার আল্লাহকে ডাকেন। আকুতি করে বলেন, আল্লাহ, আমার জন্য যাকে বানাননি তার জন্য আমার হৃদয়ে থাকা মায়া কমিয়ে দিন। আমাকে সহ্য শক্তি দিন। আর আমার হায়াতটুকু আমার পূর্ণতাকে দান করে আমাকে মুক্তি দিন। এই যন্ত্রণা আমি আর উপভোগ করতে পারছি না। অভির থেকে সাড়া না পেয়ে মিষ্টি বলে, এই চৌধুরী সাহেব, কথা কেন বলছেন না? দীর্ঘ শ্বাস ফেলে ইফতিয়ার, ভালো লাগছে না মিষ্টি। পরে কথা বলবো। শুনুন।
বলো, ভাবি কোনোদিনও আপনার হবে না। আবেগ নিয়ন্ত্রণ করুন চৌধুরী সাহেব। তাকে নিয়ে ভাবা বন্ধ করুন। সারাক্ষণ পূর্ণতা পূর্ণতা বললেই পূর্ণতা ফিরবে। হাসে ইফতিয়ার। সে আমার না হোক, তবুও সে জানুক পৃথিবীর কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটি মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসে। সে জানুক তাকে এক পলক দেখার জন্য আজও কেউ অপেক্ষা করে বসে থাকে। আমি জানি তাকে আর কোনোদিনও পাওয়া সম্ভব নয়। তবে সে ভালো থাকুক। পৃথিবীর সকল সুখ তার হোক। তার প্রতি আমার ভালোবাসা যেদিন কমে যাবে সেদিনই আমার মৃত্যু হোক। কল কাটে ইফতিয়ার। দুই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে মিষ্টির। সাথে সাথে হাতের উল্টো পিঠে মুছে নেয়। মিষ্টি, তুই হিংসুটে হয়ে যাচ্ছিস। এমনটা কিন্তু ঠিক নয়। তার থেকে ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দে। শুধু তাকে সারা জীবন ভালোবাসার প্রতিজ্ঞা কর। সে যদি নিঃস্বার্থভাবে পূর্ণতাকে ভালোবাসতে পারে, তাহলে আমি কেন পারবো না স্বার্থহীনভাবে তাকে ভালোবাসতে। আল্লাহ শুধু আমাকে ধৈর্য দিক, বিড়বিড় করে বলে মিষ্টি। পূর্ণতার জন্য খাবার নিয়ে এসেছে অভি। একজন লোকও রেখেছে পূর্ণতার জন্য। সে সর্বক্ষণ পূর্ণতার কাজে সাহায্য করবে, খেয়াল রাখবে পূর্ণতার। মানুষটি অভিরাজের বিশ্বস্ত। বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পূর্ণতা। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানায়। নীল রঙের সুতি শাড়ি পরনে তার। ফর্সা গোলগাল আদলে চিন্তার রেখা। অভিরাজ বেশ বুঝতে পারছে অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছে তার বউ। আনমনে হাসে। এগিয়ে যায় বউয়ের নিকট। খানিকক্ষণ দাঁড়িয়ে চোখ ভরে দেখে কক্ষে যে তার স্বামী প্রবেশ করেছে এবং তাকে মুগ্ধ নয়নে দেখছে। সেদিনে তার খেয়াল নেই পূর্ণতার। বই গোছাও পূর্ণ। খেয়ে নিবে আগে। চমকায় পূর্ণতা। দৃষ্টি মেলে তাকায় অভিরাজের মুখপানে। সচরাচর রাতে অভি থাকে না। আজকে যে থাকবে এটা ধারণা ছিল না পূর্ণতার। তাই সে জিজ্ঞেস করে, আপনি থাকবেন আজকে? বাঁ হাতের সাহায্যে কয়েকটা বই সরিয়ে বসে অভি ভাত মাখতে মাখতে জবাব দেয়, হুমম। খুশি হয় পূর্ণতা। অভি ভাত মেখে তুলে দেয় পূর্ণতার মুখে। পূর্ণতাকে খাওয়াতে থাকে, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে চুল আঁচড়ে দেয় পূর্ণতার। সুন্দর করে বিনুনি গেঁথে দেয় লম্বা চুলে। অতঃপর বাতি নিভিয়ে শুয়ে পড়ে। অনুমতি ব্যতীত পূর্ণতা অভিরাজের বুকে মাথা রাখে। অভিও পরম যত্নে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায়। প্রথমবার স্বামীর সাথে সহবাসের পর থেকে প্রতি রাতেই বরকে দারুণভাবে অনুভব করে পূর্ণতা। দ্বিতীয়বার স্বামীর সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু বর তার বেরসিক। পালিয়ে পালিয়ে বেড়ায়। আজকে ধরা দিয়েছে বিধায় পূর্ণতার মন পুলকিত হয়ে উঠেছে। আদিম্য ইচ্ছে শরীর ঝাঁকাচ্ছে। অভিরাজের লোমশযুক্ত বুকে দাঁত বসিয়ে দেয় পূর্ণতা। ব্যথায় আহহ শব্দ করে ওঠে অভি। কামড়াচ্ছ কেন পূর্ণ? জবাব দেয় না পূর্ণতা। মুখ বাঁকিয়ে তাকায় অভিরাজের মুখ পানে। নীল রঙের হালকা আলোকিত ড্রিম লাইট জ্বলছে রুমে। সেই আলোতে পূর্ণতার মুখ খানা নীল দেখাচ্ছে। মোহনীয় লাগছে বেশ। মোহনীয় বউয়ের আবেদনময়ী বার্তা ঢের বুঝতে পারে অভিরাজ। ঘাড় উঁচু করে হালকা চুমু এঁকে দেয় পূর্ণতার ওষ্ঠদয়ে। অতঃপর ফিসফিস করে বলে, সময় নাও বউ। বয়স খুবই কম তোমার। সহ্য করতে পারবে না। পূর্ণতা অভির গলায় অধর ঠেকিয়ে অভির মতোই ফিসফিসিয়ে জবাব দেয়, একবার পেরেছি যখন আবারও পারব। অতটাও ছোট আমি নই। মুহূর্তেই পূর্ণতাকে বিছানায় ফেলে তার ওপরে আধশোয়া হয়ে পড়ে অভি। বউকে কাছে টানার ইচ্ছে তারও হয়। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মাঝে মধ্যেই। কিন্তু বউয়ের বয়সের কথা মাথায় রেখেই দূরত্ব বজায় রাখে। কিন্তু আজকে বউয়ের উস্কানিতে নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। অধরে অধর মিলিয়ে গভীর চুম্বনে লিপ্ত হয় অভি। পুরুষালী শক্তপোক্ত হাতের বিচরণ ঘটে নরম বক্ষদেশে।
বক্ষবিভাজনে পীড়ায় জর্জরিত পূর্ণতা মুহূর্তেই বুঝে যায় বড্ড ভুল করে ফেলেছে ঘুমন্ত বাঘকে জাগিয়ে। পূর্ণতা নখ দাবায় অভির উদম পিঠে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ওষ্ঠ ছেড়ে গলায় নাক ডুবায় অভিরাজ। চুম্বনের নামে কামড়ে দিতেও ভোলে না সে। পূর্ণতার মৃদু স্বরে আর্তনাদে আরও ব্যাপারোয়া হয়ে ওঠে অভি। নরনারীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দে মুখরিত হয় গোটা কক্ষ। পূর্ণতার পরনের কাপড় খুলতে ব্যস্ত অভিরাজ কিছু একটা ভেবে কয়েক মুহূর্তের জন্য থামে। বউয়ের মুখপানে তাকিয়ে প্রশ্ন করে, থেমে যাব? খুব বেশি কষ্ট হচ্ছে? অভির চুলে হাত ডুবিয়ে তাকে কাছে ডাকে পূর্ণতা। স্বস্তির নিঃশ্বাস ফেলে অভি। মৃদু হেসে ললাটে অধর ছোঁয়ায়। অতঃপর মিশে যায় পূর্ণতার দেহাংশে। মাথা রাখে বক্ষ বিভাজনের মাঝে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় দুই হাতে। আকুল কণ্ঠে অভিরাজ বলে, আমার সুখ, আমার শান্তি, আমার একমাত্র আশ্রয় তুমি। ভালোবাসি ভীষণ তোমায়। অভিরাজের চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে নিজেকে সামলাতে ব্যস্ত পূর্ণতা। পীড়া, আসক্তি এবং অনুভূতিতে জর্জরিত সে। সুখ এবং কষ্টের মাঝামাঝি অবস্থান করছে। চোখের কুর্নিশ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চলবে গল্প প্রিয় পূর্ণতা, দ্বিতীয় পর্ব।